আচ্ছা, আমরা এখন এই সাইডটায় এই চ্যাপ্টারের যে অংশটা পড়বো সেটাকে আসলে বলা হয় প্রপার্টিজ অফ ট্রায়াঙ্গেল অথবা ত্রিভুজের গুণাবলী। এখন তোমাদের যদি আমরা ত্রিভুজের গুণাবলী সম্বন্ধে পড়াতে চাই, প্রথমে যে জিনিসটা একটু জানতে হবে সেটা হচ্ছে আমরা ত্রিভুজকে একটা স্পেশাল ওয়েতে নামকরণ করবো। কিভাবে? যে আমরা সাধারণত ত্রিভুজ তো সবাই চিনো, ত্রিভুজে কি থাকে, তোমার তিনটা বাহু থাকে, এই তিনটা বাহু দিয়ে আবদ্ধ ক্ষেত্র, এটা হচ্ছে আমার ত্রিভুজ। সো এই ত্রিভুজের ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে তিনটা, স্যার তিনটা না, অ্যাকচুয়ালি ছয়টা জিনিস। যে তিনটা, একটা ত্রিভুজের তিনটা বাহু থাকে, মানে ধরো এখানে আমি যদি নাম দিই তাহলে ধরো এই ত্রিভুজের তিনটে ছয়টা ইম্পর্টেন্ট জিনিস আছে। কি কি ছয়টা? তোমার তিনটা বাহু, এই তিনটা বাহু একটা তিনটা ইম্পর্টেন্ট জিনিস কি কি, ধরো এ বি একটা বাহু, তারপরে বিসি একটা বাহু, আর সি একটা বাহু, আর তিনটা কোণ। এই তিনটা, এই ছয়টা জিনিস যদি আমি জানি তাহলে এই ছয়টা আসলে ত্রিভুজের ইম্পর্টেন্ট জিনিস আসলে। সো এই তিনটা জিনিসকে আমরা এই ছয়টা জিনিস আসলে ত্রিভুজের মেইন। সো বেসিক্যালি আমরা এই যে ত্রিভুজের বাহু আর কোণগুলা, ধরো কোণগুলোর নাম ধরো লিখি, কোণগুলোকে ধরো তোমার এ বি সি একটা কোণ হতে পারে কোণ, তারপর হচ্ছে কোণ এ সি বি একটা কোণ হতে পারে, তারপর কোণ বিসিএ একটা কোণ হতে পারে। সো এই তিনটা কোণ। সো আমরা, সরি বিসিএ না, মিস্টেক, তাহলে আমি এ কোণটা, তো সরি আমার এটা হচ্ছে তোমার সি, এ কোণটা বাদ দিছি, মানে এটা বাদ দিছি, তোমার বিএসসি কোণটা বাদ দিছি। সো বেসিক্যালি আমি বলতে চাচ্ছি একটা ত্রিভুজের অ্যাকচুয়ালি ছয়টা ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা হচ্ছে তোমার এই তিনটা বাহু, এ বি একটা বাহু, বিসি একটা বাহু, এসি একটা বাহু, এই তিনটা ইম্পর্টেন্ট জিনিস। আর তিনটা ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা হচ্ছে তোমার এবিসি কোণ, তারপরে এসিবি কোণ, আর বিএসি কোণ। ঠিক আছে? এখন এটা হচ্ছে ত্রিভুজের ছয়টা ইম্পর্টেন্ট জিনিস। এখন তোমরা এটা অলরেডি জানার কথা, তাও আমি একটু বলি, সেটা হচ্ছে সাধারণত আমরা এই যে কোণ, যে এবিসি কোণ, একটা ত্রিভুজের এবিসি কোণ, এসিবি কোণ, বিএসি কোণ, এই কোণগুলোকে আসলে ডিনোট করি মাঝখানের লেটার দিয়ে। আমি কি বলতে চাচ্ছি? আমি বলতে চাচ্ছি এই একটা ত্রিভুজের জন্য এই বিএসি কোণটা, মানে বিএসি এই কোণটাকে আমরা বলি এটা হচ্ছে এ কোণ। মানে বেসিক্যালি যে অ্যাঙ্গেল বিএসি, তার মাঝখানের জিনিসটাতে আমি কি বলি, আচ্ছা এটা হচ্ছে আমার অ্যাঙ্গেল এ, অথবা আমরা এটাকে সংক্ষেপে, এটা হচ্ছে বোঝার সুবিধার জন্য, মানে সাধারণত যদি কোথাও দেখো যে একটা ত্রিভুজের এ কোণ বলতে বোঝাবে যে বিএসি এই কোণটাকে। তারপর সিমিলারলি আমি যদি তোমাকে বলি এ বি সি এই কোণটা, তাহলে এটা আসলে বোঝাবে, এটাকে আমরা বলবো আসলে অ্যাঙ্গেল বি। সাধারণত যে একটা ত্রিভুজের বি কোণ মানে হচ্ছে এ বি সি কোণটা, মানে মাঝখানের লেটার দিয়ে আমি আসলে সাধারণত কোণ বোঝাবো। অ্যাকচুয়ালি এটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে বড় হাতের লেটার দিয়ে আমরা সাধারণত কোণ বোঝাবো। ক্যাপিটাল বি দিয়ে বোঝাবো আমরা বি কোণটা, বি কোণ মানে হচ্ছে তোমার এবিসি কোণটা। তারপর ক্যাপিটাল সি এটা দিয়ে বোঝাবো এসিবি কোণটা, মানে ক্যাপিটাল সি এটা দিয়ে আসলে বোঝাবো আমরা এসিবি কোণটা, কোণ এসিবি। মানে মাঝখানের লেটার দিয়ে আমরা আসলে বোঝাবো যে কোন কোণটাকে আমরা বোঝাচ্ছি। এটা কি বুঝতে পারছো? এটা হচ্ছে একটা নোটেশন, মানে আমরা এর পরবর্তীতে কোথাও যদি দেখো যে ত্রিভুজ এ বি সি এর তিনটি কোণ এ বি সি, তাহলে এটা যেন কনফিউজ না হয়ে যাও। ক্যাপিটাল এ বি সি লেখা মানে হচ্ছে এ মানে হচ্ছে তোমার মাঝখানে হচ্ছে তোমার বিসি দুই দিকে থাকবে, বি এ সি, এটা হচ্ছে তোমার এ কোণ। তারপরে বি কোণ মানে হচ্ছে তোমার মাঝখানে বি থাকবে, এ আর সি দুই পাশে থাকবে, এ বি সি কোণ। আর সি কোণ মানে হচ্ছে মাঝখানে সি থাকবে, আর বাকি দুইটা দুই পাশে থাকবে। একটা ত্রিভুজের এ কোণ কোনটা, বি কোণ কোনটা, সি কোণ কোনটা, এটা আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না, রাইট? সো একটা ত্রিভুজের কোণগুলোকে আমরা ডিনোট করে ফেললাম, এখন বাকি থাকলো বাহুগুলা। সো একটা জিনিস মনে রাখবা, সাধারণত আমরা এই ত্রিভুজের বাহুগুলা, আমি যে এই দেখো এ কোণের যে বিপরীত বাহু, এ কোণের উল্টা বাহু মানে কি, এ কোণের বিপরীত বাহু হচ্ছে তোমার বিসি, এটাকে আমরা বলি ছোট হাতের এ। ছোট হাতের জিনিসপাতিতে আমরা বাহু বুঝাবো, আর বড় হাতের এ বিসি এটা দিয়ে আসলে আমরা কোণ বুঝাবো। এ কোণের বিপরীত বাহুকে আমরা বলবো ছোট হাতের এ, বি কোণের বিপরীত বাহুকে বলবো ছোট হাতের বি, সি কোণের বিপরীত বাহুকে বলবো ছোট হাতের সি। এটা কি বুঝতে পারছো? সো বেসিক্যালি আমি যেটা বলতে চাচ্ছি, তোমার যদি একটা যে কোনো ত্রিভুজ আমার কাছে দেওয়া থাকে, এটা জাস্ট নোটেশন তোমাদের, আজকে নোটেশন গুলো একটু দেখাই। সো একটা ত্রিভুজের ছয়টা ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা হচ্ছে ফার্স্ট অফ অল তোমার তিনটা কোণ। কি কি কোণ? তোমার ত্রিভুজের একটা কোণ হচ্ছে ধরো বিএসি কোণ, তারপর হচ্ছে তোমার কোণ, এটা হচ্ছে তোমার সিবিএ কোণ, আর এটা ধরো আছে তোমার কি আছে, এটা সি কোণ, তার মানে এসিবি কোণ। এখন আমি তোমাদের বলতেছিলাম যে এই কোণগুলোকে ডিনোট করবো আমরা সাধারণত মিডল লেটার দিয়ে, মাঝখানে লেটার দিয়ে, এবং এটা ক্যাপিটালে লিখবো। কোণ এ বলতে বোঝাবো আমি এই যে এইটা মাঝখানে যেটা থাকবে সেটাকে আমরা বলবো কোণ এ। তারপর মাঝখানে বি, এটাকে আমরা বলবো আসলে কোণ বি, মানে এই যে এই কোণটা এটাকে আমরা বলবো কোণ বি। তারপরে এই জিনিসটা, এই মাঝখানে যে সি আছে, বাকি দুই পাশে রাখে, এটাকে আমরা বলবো কোণ সি। সেটা খুব ইজি। এখন ইটা হচ্ছে মানে কনভেনশন বা রীতিটা হচ্ছে যে এ কোণের বিপরীত বাহু, এ কোণের বিপরীত বাহু কোনটা, এই যে এ কোণের অপোজিট সাইড আছে এই বিসি বাহুটা, এই বিসি বাহুটাকে আমরা বলবো এ,
মানে এই ছোট হাতের এ দিয়ে বোঝাবো বিসি বাহুকে, তারপরে এই বি কোণের বিপরীত বাহু হচ্ছে তোমার এসি, মানে এটাকে বলবো ছোট হাতের বি, এসি। এটা সি দিয়ে বি বলতে বোঝাবো আমি আসলে এসি। আর সি কোণের বিপরীত বাহু এটাকে আমরা বলবো আসলে ছোট হাতের সি, অথবা ছোট হাতের সি দিয়ে বোঝাবো আসলে এবি। এটাকে তুমি এভাবে মনে রাখতে পারো যে এই কোণের বিপরীত বাহু, অথবা এটা মনে রাখার একটা টেকনিক আছে, টেকনিকটা হচ্ছে দেখো খেয়াল করে, যে এখানে বিসি বাহু, তার মানে এখানে কি নাই, এখানে এ নাই, এ নাই, এজন্য এটাকে আসলে এ দিয়ে ডিনোট করে, ছোট হাতের এ দিয়ে। এখানে দেখো এসি বাহু, এখানে আসলে বি নাই, এই জন্য এই জিনিসটা আসলে ছোট হাতের বি দিয়ে ডিনোট করে বিসি বাহুকে। এবি বাহু, এটার মধ্যে আসলে সি নাই, এই জন্য এটাকে ছোট হাতে সি দিয়ে ডিনোট করে। তুমি যেভাবে মনে রাখতে পারো, বাট আইডিয়াটা হচ্ছে এরকম যে আমরা এই মাঝখানের লেটারটা দিয়ে বোঝাবো কোণ, আর এই এ কোণের অপোজিট বাহুটাকে আমরা বলবো ছোট হাতের এ, বি কোণের অপোজিট বাহুটাকে বলবো আমরা ছোট হাতের বি, আর সি কোণের অপোজিট বাহুটাকে আমরা বলবো ছোট হাতের সি। এই নোটেশনটা কি ক্লিয়ার হয়েছে? এই নোটেশনগুলো কি ক্লিয়ার হয়েছে? নোটেশন মানে হচ্ছে এটা আমরা সাধারণত এটা পরবর্তীতে এই জিনিসপাতিগুলো পরবর্তীতে এই চ্যাপ্টারে ব্যবহার করবো আমরা। এই জিনিসটা কি সবার সাথে পরিষ্কার হয়েছে? এখানে কার কোনো প্রশ্ন আছে যে আমি এখানে আসলে কি বোঝাতে যাচ্ছি? আচ্ছা, সো এটা যদি বুঝে থাকো তাহলে আমরা বেসিক্যালি একটা ত্রিভুজকে চিনানোর একটা ব্যবস্থা করে ফেললাম, যে আমরা একটা ত্রিভুজকে চিনানোর জন্য আসলে আমার ত্রিভুজকে চেনানোর জন্য 6টা জিনিস আছে। 6টা জিনিস কি কি? 3টা বাহু আছে এবিসি, ছোট হাতের এবিসি দিয়ে বোঝাবো 3টা বাহু, 3টা বাহু। আর ক্যাপিটাল এবিসি এটা দিয়ে আমরা বোঝাবো আসলে 3টা কোণ। এখন এই ছোট হাতের এবিসি কোন কোন বাহুগুলো নির্দেশ করে, ছোট হাতের ক্যাপিটাল এবিসি কোন কোণগুলো নির্দেশ করে, কাজটা তোমরা শিখে গেলাম। সো এটা হচ্ছে কমন নোটেশন, এই জিনিসটা আসলে মনে রাখবা যে পরবর্তীতে যখন দেখবা যে একটা ত্রিভুজের 3টা কোণ এবিসি, যাতে পরে কনফিউজ না হয়ে যায় আচ্ছা এবিসি মানে কোন কোণটা, ঠিক আছে? সেটা হচ্ছে প্রথম কাজ, যে আমরা নোটেশনটা ক্লিয়ার হলো। সো এখন আমরা সামনের দিকে আগে, ঠিক আছে? নোটেশনটাতে বুঝলাম যে একটা ত্রিভুজের কি কি প্রপার্টি আছে সেটার উপর ডিপেন্ড করে আমরা একটা নোটেশন দিলাম। এখন আমরা প্রথমে যে জিনিসটা করব সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে সাইন সূত্র। এই জিনিসের নাম শুনছো তোমরা কখনো? ত্রিভুজের সাইন সূত্র, ত্রিভুজের জন্য সাইন সূত্র অথবা সাইন ল অফ ট্রায়াঙ্গেল। আচ্ছা, জিনিসটা হচ্ছে সাইন ল। এখন কথা হচ্ছে এই সাইন হচ্ছে তোমরা ত্রিকোণমিতিতে পড়ছো না, সাইন থেটা, ওই সাইন, ঠিক আছে? এখন কথা হচ্ছে সাইন ল জিনিসটা আসলে কি। সো এই জিনিসটা আসলে এমন যে তোমার যদি যে কোনো একটা ত্রিভুজ থাকে, ধরো তোমাকে বলা হলো যে কোনো একটা ত্রিভুজ আছে, এই ত্রিভুজটা এরকম হবে তা না, যে কোনো একটা ত্রিভুজ আছে এবিসি। এখন এই ত্রিভুজের জন্য, এটা যে কোনো ত্রিভুজের জন্য, এটা হচ্ছে যে কোনো ত্রিভুজের জন্য, যে কোনো ত্রিভুজ এবিসি এর জন্য এই কথাটা সত্য হবে, ঠিক আছে? যে কোনো ত্রিভুজ এবিসি এর জন্য এই কথাটা সত্য হবে। কি কথাটা? সেটা হচ্ছে এ বাই সাইন এ ইকুয়াল টু বি বাই সাইন বি ইকুয়াল টু সি বাই সাইন সি। আমি একটু ক্লিয়ার করি, এখানে তোমাদের অলরেডি বুঝে যাওয়ার কথা যে আমরা এই যে ছোট হাতের দিয়ে বোঝাবো বাহুটা, ডিভাইড বাই ক্যাপিটাল এ মানে হচ্ছে কোণটা, মানে এই যে এ কোণটা, এই কোণটার সাইন নিব সাইন এ, আর এটার বিপরীত বাহুটা হচ্ছে ছোট হাতের এ। আমি কি দ্বারা করতেছি, ছোট হাতের এ ডিভাইড বাই সাইন অফ বড় হাতের এ ইকুয়াল টু হচ্ছে ছোট হাতের বি, ছোট হাতের বি কোণটা, এই যে এই বি কোণের বিপরীত বাহুটা, ছোট হাতের বি ডিভাইড বাই সাইন অফ এই কোণটা বড় হাতের বি ইকুয়াল টু হচ্ছে তোমার এই সি কোণের বিপরীত বাহুটা, মানে সি কোণের বিপরীত হচ্ছে এটা, এটা হচ্ছে ছোট হাতের সি, আর এটা হচ্ছে তোমার সি কোণ, তার মানে ছোট হাতের সি ডিভাইড বাই সাইন অফ বড় হাতের সি। এই জিনিসটা সবসময় সত্য হবে, এটা যে কোনো ধরনের ত্রিভুজের জন্য হলেও এই কথাটা অলওয়েজ সত্য হবে। এটা কি বুঝতে পারছো? এটাকে সাইন ল কেন বলে? খুব সোজা, কারণ এখানে দেখো তোমার বাহু ডিভাইড বাই বা কোণের সাইন, এই সাইন আছে এখানে, এই জন্য এটাকে আসলে বলা হয় ত্রিভুজের সাইন ল। ব্যাপারটা কি ক্লিয়ার হয়েছে? লটা আসলে কি বলতে চাচ্ছে? লটা হচ্ছে তুমি যদি যে কোনো একটা বাহু নাও, এ বাহু নাও, এবং এই বাহুটার অপোজিটের কোণের সাইন নাও, সে মানগুলো আসলে সমান হবে। আমি বি বাহু নিলাম, এই বি বাহুর অপোজিট কোণটাকে আমরা বলতেছি সাইন বি, আর সি বাহুর অপোজিট কোণটাকে বলতেছি সাইন সি। এই অনুপাতটা আসলে সবসময় সমান হবে, এটাই হচ্ছে আসলে সাইন ল, সাইনের সূত্র। এই ব্যাপারটা কি ক্লিয়ার হয়েছে সবাই? কি বলতে চাচ্ছে? এবং এই কথাটা হচ্ছে সব ত্রিভুজের জন্য সত্য, এই ত্রিভুজটা যে কোনো ত্রিভুজ হোক না কেন, সমকোণী ত্রিভুজ হোক, সূক্ষ্মকোণী ত্রিভুজ হোক, স্থূলকোণী ত্রিভুজ হোক, সব ত্রিভুজের জন্য এই কথাটা সত্য হবে। এটা হচ্ছে একটা ল। ল হচ্ছে কি এমন, পৃথিবীর সব ত্রিভুজের জন্য এই কথাটা সত্য হবে, ঠিক আছে? এখন ইম্পর্টেন্ট ব্যাপারটা হচ্ছে, আমি তোমাদের খালি লটা বলে দিলাম,
লটা তো আমি শুধু বললেই হবে না, এটা কেন সত্য এটা একটু প্রমাণ করতে হবে, ঠিক আছে? সো এটা একটু দেখো যে লয়ের প্রমাণটা আসলে খুবই মজার এবং এটা মাঝে মাঝে আসে। এটাও শুধু কারণ না যে মাঝে মাঝে আসে, এই কারণে দেখতে হবে। মজার ব্যাপার হচ্ছে কেন জিনিসটা সত্য এটা বোঝাটা একটু ইম্পর্টেন্ট। সো এটা আরেকটা কারণ আছে যে এটা শুধুমাত্র সমান হবে তা না, এটা সমান আমরা একটা কনস্ট্যান্ট লিখতে পারি, যে আমরা বলতে পারি যে a বাই সাইন এ ইকুয়াল টু b বাই সাইন b ইকুয়াল টু c বাই সাইন e সমান হচ্ছে একটা কনস্ট্যান্ট। এই কনস্ট্যান্টের ভ্যালুটা আমরা আসলে বের করব, ঠিক আছে? এই কনস্ট্যান্টের ভ্যালু বের করার জন্য হইলেও আমাদের প্রমাণটা আসলে দেখতে হবে। ব্যাপারটা কি বুঝতে পারছি আমি? তো আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে এই যে ত্রিভুজের সাইন ল যেটা দেখলাম, এটা আসলে কেন সত্য বা এটা কিভাবে প্রমাণ করা যায় যে একটা ত্রিভুজের জন্য সাইন ল কিভাবে আসে, মানে সাইন ল জিনিসটা কিভাবে আসে। আমার কথাটা কি বুঝে গেছে আমি আসলে কি করতে চাচ্ছি? সাইন ল তোমাদের বললাম সাইন ল জিনিসটা কি, এবং এখন আমরা সাইন ল প্রমাণটা করব, এবং এই যে তিনটা জিনিস সমান একটা কনস্ট্যান্ট আসবে, এই কনস্ট্যান্টের ভ্যালুটা আমরা আসলে বের করার চেষ্টা করব। ব্যাপারটা কি ক্লিয়ার হচ্ছে সবার কাছে? আচ্ছা, এটা যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে এখন একটু খেয়াল করো। আমরা আসলে এখন যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে একটা যে কোনো ত্রিভুজের জন্য কথাটা ইম্পর্টেন্ট, যে কোনো ত্রিভুজের জন্য সূত্রটা প্রমাণ করতে যাচ্ছি, যে কোনো ত্রিভুজ এবিসি এর জন্য। এখন যে কোনো ত্রিভুজ এবিসি এর জন্য প্রমাণ করতে হইলে তোমাকে একটু আসলে জ্ঞানজাম করতে হবে। কেন? কারণ যে কোনো ত্রিভুজ এবিসি এর জন্য প্রমাণ আসলে তুমি একবারে করতে পারবে না, তোমাকে একটু ভেঙে ভেঙে করতে হবে। কেমন? কারণ ত্রিভুজ আসলে তিন টাইপের হয় বেসিক্যালি, সেটা হচ্ছে তোমার সূক্ষ্মকোণী ত্রিভুজ হইতে পারে, তারপর তোমার সমকোণী ত্রিভুজ হইতে পারে, তারপর হচ্ছে তোমার স্থূলকোণী ত্রিভুজ হতে পারে। এই তিনটা কেসের জন্য আমাকে আসলে প্রমাণ করে দেখাইতে হবে, কারণ আসলে সব কেসটা একবারে প্রমাণ করা পসিবল হচ্ছে না। এই কারণে এই তিনটা কেসকে আসলে আমরা আলাদা আলাদা করে প্রমাণ করে দেখাবো, যে একটা সূক্ষ্মকোণের বিপরীত বাহুর জন্য কথাটা সত্য, একটা সমকোণের বিপরীত বাহুর জন্য কথাটা সত্য, আবার একটা স্থূলকোণের বিপরীত বাহুর জন্য কথাটা আসলে সত্য। এই কাজটা করার জন্য আমরা প্রথমে যেটা করবো সেটা হচ্ছে সূক্ষ্মকোণটা দেখবো, ঠিক আছে? তো আমরা প্রথমে দেখবো 1 নম্বর কেস হচ্ছে যদি কোণ এ, আমরা আসলে এ কোণের জন্য লিখবো যে আচ্ছা কোণ এ এটা যদি আসলে সূক্ষ্মকোণ হয় তাহলে কি ঘটনা ঘটবে, ঠিক আছে? এখন একটু খেয়াল করো যে ধরো তোমার কাছে একটা ত্রিভুজ আছে, এই ত্রিভুজ আছে এরকম একটা। এই ত্রিভুজের এই কোণটা মানে উপরের কোণটা আমি দেখাচ্ছি কোন কোণটায়, এ বি সি। এই কোণ এ এটা হচ্ছে সূক্ষ্মকোণ। এখন এটার জন্য আমরা ত্রিভুজের সাইন সূত্রের ব্যাপারটা প্রমাণ করতে চাচ্ছি, ঠিক আছে? একটু খেয়াল করো, আমি কি চাচ্ছি, এই কোণটা হচ্ছে আসলে সূক্ষ্মকোণ। এই কোণের জন্য আমি একটা কথা প্রমাণ করতে চাচ্ছি যে এই কোণের জন্য সাইনটা খাটবে, ঠিক আছে? তো তোমাদের এখন একটু আনইউজুয়াল লাগতে পারে, তবে আমি এখানে একটা কাজ করব। আমরা এই ত্রিভুজের পরিবৃত্ত আঁকবো। তোমরা কি পরিবৃত্ত চিনো? ত্রিভুজ এবিসি এর পরিবৃত্ত আঁকবো। পরিবৃত্ত কি জিনিস? হ্যাঁ, এই যে ত্রিভুজের যে তিনটা শীর্ষবিন্দু এবিসি আছে, এই তিনটা শীর্ষবিন্দু দিয়ে যে বৃত্তটা যায় সেটাকে আসলে বলা হয় পরিবৃত্ত। মানে ধরো তোমাকে বললাম রাফলি আর কি, এক্স্যাক্টলি হয়তো আঁকতে পারবো না আমি, ধরো মোটামুটি ভালো হয়েছে না। তো এখন খেয়াল করো, এই বড় বৃত্ত যেটা আঁকলাম সেটা আসলে ত্রিভুজের তিনটা মাথা দিয়ে গেছে। এই তিনটা মাথা দিয়ে যাওয়া বৃত্তটাকে আসলে বলা হয় পরিবৃত্ত, এবং তোমরা এটা অলরেডি জানো যে ত্রিভুজের অবশ্যই একটা পরিবৃত্ত থাকবে, ঠিক আছে? মানে একটা একটা যে কোনো টাইপের ত্রিভুজের অবশ্যই একটা পরিবৃত্ত থাকবে। কাজেই ধরে নাও যে আমি এই এবিসি ত্রিভুজের পরিবৃত্তটা আঁকছি, ঠিক আছে? এখন যেহেতু পরিবৃত্ত আঁকছি তো এটার পরিকেন্দ্র তো কোথাও না কোথাও থাকবে। ধরো পরিকেন্দ্রটা হবে এখানে। এখন তোমরা এটা জানো কিনা যে একটা ত্রিভুজের যদি কোন সূক্ষ্মকোণী ত্রিভুজ হয়, সূক্ষ্মকোণী ত্রিভুজের পরিকেন্দ্রটা আসলে ত্রিভুজের মাঝখানেই থাকে, ত্রিভুজের মধ্যেই থাকে। সেটা আসলে এখন প্রমাণ করতেছি না, বাট তোমরা এটা চাইলে প্রমাণ করতে পারো যে একটা সূক্ষ্মকোণী ত্রিভুজের জন্য তার পরিকেন্দ্রটা থাকবে ত্রিভুজের মধ্যে। কাজে এটা যেহেতু সূক্ষ্মকোণী ত্রিভুজ আঁকছি আমি, তো এটা আসলে পরিকেন্দ্রটা ত্রিভুজের মধ্যেই থাকে, ঠিক আছে? তো এখন তোমরা বলতে পারো যে ভাই আমি এখানে আসলে হঠাৎ করে মানে সূক্ষ্মকোণী ত্রিভুজ বা এই জিনিসটা থেকে আনার দরকার কেন হলো, ঠিক আছে? সো একটু আস্তে আস্তে আমরা দেখতে থেকে আসলে তখন মনে হয় তোমাদের একটু মেক সেন্স করবে। আসলে আমি এটা একটু করে রাখি, যদি এটা মনে হয় অ্যাকুরেট হয় না তো আমি একটু চেষ্টা করি, ঠিক আছে? তো এখন খেয়াল করো যে এখন আমরা পরিকেন্দ্রটা আঁকলাম। এখন আমরা একটা কাজ করবো, একটু খেয়াল করো যে আমরা ধরো এই যে এই বি আর এই পরিকেন্দ্রটা নাম দিই, ধরো পরিকেন্দ্র হচ্ছে ও, আমি বি ওটা যোগ করে বাড়াই দেবো, বিওটা যোগ করে এখানে বাড়াই দিলাম। ধরো এই পয়েন্টটা বৃত্তটাকে ডি বিন্দুতে ছেদ করছে, মানে বিওডি এই জিনিসটা আঁকছি। কনস্ট্রাকশনটা কি বুঝতে পারছো কি করছি আমি এখানে? আমি প্রথমত ত্রিভুজ এবিসি ছিল, এই ত্রিভুজের পরিবৃত্ত আঁকছি। পরিবৃত্ত আঁকার পরে যে পরিকেন্দ্রটা ছিল এই বি থেকে পরিকেন্দ্র যোগ করে বাড়াই দিচ্ছে, সো এটা হচ্ছে তোমার ডি বিন্দুতে ছেদ করছে। এটা কি সবার ক্লিয়ার? আচ্ছা, একটু খেয়াল করো, তোমরা একটা জিনিস হয়তো পড়ছিলে, একটু মনে করে দেখো।
তোমাদের মনে আছে কিনা যে তোমরা একটা জিনিস পড়ছিলা যে অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, এটা মনে আছে তোমাদের? অর্ধবৃত্তস্থ কোণ আসলে সমকোণ। অর্ধবৃত্তস্থ কোণ মানে কি? আচ্ছা, এখন একটু খেয়াল করে দেখো তোমাদের মনে আছে কিনা বৃত্তস্থ কোণ কনসেপ্টটা কি ছিল। ধরো তোমাদের বললাম যে তোমাদের এটা একটা বৃত্ত আছে, তোমাদের বৃত্তস্থ কোণের কথা মনে আছে কিনা? আগে বৃত্তস্থ কোণ বলি, তারপর অর্ধবৃত্তস্থ কোণে আসতেছি। বৃত্তস্থ কোণ বলতে আসলে বোঝায় কি? বৃত্তস্থ কোণ বলতে কি বোঝায় তোমাদের মনে আছে কি, যে ধরো তোমাকে বললাম এই ত্রিভুজের একটা চাপ আছে। ত্রিভুজের চাপ মানে কি? চাপ মানে যে বাঁকা অংশটা। ধরো তোমাকে বললাম এখানে দুইটা বিন্দু আছে এই বৃত্তের উপরে, সরি ত্রিভুজ না বৃত্ত, এই বৃত্তের উপর দুইটা বিন্দু আছে বি আর সি। এই যে বিসি বরাবর যে বৃত্তের অংশটা আছে, এই বৃত্তের যে অংশটা আছে সেটাকে আসলে বাঁকা অংশটা, এই বাঁকা লাল অংশটাকে আমরা বলতেছি আসলে বৃত্তচাপ। এটা তো মনে করে এটা তো আশা করি সবার মনে আছে, তাই না? এটাকে আসলে বৃত্তচাপ বলে। এখন তোমরা এই জিনিসটা পড়ছিলা যে ধরো তোমার যদি এমন একটা কোণ থাকে যেটা এই বি বিন্দু থেকে শুরু হয়েছে এবং সি বিন্দুতে শেষ হয়েছে। কেমন? ধরো তোমাকে বললাম বি বিন্দু থেকে শুরু হয়েছে, এই বৃত্তের উপর একটা পয়েন্টের সাথে গেছে, আবার এখানে এসে শেষ হয়েছে। ধরো তোমাকে বললাম এটা হচ্ছে তোমার বি ডি। তারপর এখানে ধরো এমন হইতে পারে এখানে আরো অনেক কিছু থাকতে পারে। ধরো তোমাকে এখানে এখানে আসলো এই বি, এখানে আসলো ধরো এটা ই। এই প্রত্যেকটা কোণ, এই যে কোণটা আঁকা হইলো যে বি ডি সি, মানে এই যে বি ডি সি, এই কোণটা এটাকে আসলে বলা হয় বৃত্তস্থ কোণ। এটাকে বৃত্তস্থ কোণ কেন বলে? কারণ এটা বৃত্তস্থ, মানে বৃত্তের উপর অবস্থিত। বৃত্তস্থ কথাটা মানে হচ্ছে বৃত্তের উপর অবস্থিত। তার মানে এখানে বৃত্তের উপর অবস্থিত যে কোনো একটা পয়েন্ট নিছো আর একটা চাপের দুইটা মাথা নিছো, যে কোণটা তৈরি হচ্ছে সেটাকে আমরা বলতেছিলাম বৃত্তস্থ কোণ। এবং এখানে খেয়াল করে দেখো বিসিই, এটাও একটা বৃত্তস্থ কোণ, ঠিক আছে? এবং তোমরা এটাও পড়ছিলে, তোমাদের মনে আছে কিনা, যে একই চাপের উপর দণ্ডায়মান, একই চাপের উপর সব বৃত্তস্থ কোণ আসলে সমান হয়। একই চাপের উপর দণ্ডায়মান, দণ্ডায়মান মানে হচ্ছে দাঁড়ায় আছে, একই চাপের উপর দণ্ডায়মান সব বৃত্ত, একই চাপের উপর দণ্ডায়মান সব বৃত্তস্থ কোণ সমান। এটা তোমাদের আসলে একটা উপপাদ্য ছিল, আমি এটা আসলে প্রমাণে যাচ্ছি না। বৃত্তস্থ কোণ সমান, সো এটা আসলে তোমাদের মনে থাকার কথা। যেটা খেয়াল করে দেখো আমার এখানটা চাপ আছে, এই চাপটা কোন চাপ? এই বিসি চাপ। এই বিসি চাপের উপর দুইটা বৃত্তস্থ কোণ আছে। এই যে বি থেকে শুরু হয়েছে, ডিতে যায় আবার সিতে আসছে, এটা একটা বৃত্তস্থ কোণ। আর বি থেকে যায় ইতে যায় সিতে একটা আছে, এটা একটা বৃত্তস্থ কোণ। এখন এই চাপের উপর যে কোনো বৃত্তস্থ কোণই নাও না কেন সেটা সমান হবে, এটা তোমরা একটা থিওরাম পড়ছিলা। এখন তুমি যদি অন্য একটা পয়েন্টে যেটা ধরো বি থেকে যায় এখানে ধরো এফ এ যায় আবার এখানে ফেরত আসছো, তাও এই কোণটা আসলে সমান হবে। মানে এই চাপের উপর যে কোনো বৃত্তস্থ কোণই নাও না কেন সবগুলো আসলে সমান হবে, এটা তোমরা পড়ছিলা। এবং এটা খুব একটা ইম্পর্টেন্ট একটা থিওরাম ছিল যে একই চাপের উপর দণ্ডায়মান সকল বৃত্তস্থ কোণ আসলে সমান হয়। এটা আমরা ব্যবহার করব, তাও একটু বলে রাখলাম। এটা তো মনে আছে রাইট? মোটামুটি মনে না থাকলে একটু রিক্যাপ করে দিলাম যে আমাদের একই চাপের উপর দাঁড়ায় আছে এরকম যতগুলো বৃত্তস্থ কোণ থাকা সম্ভব সবগুলো বৃত্তস্থ কোণ আসলে সমান হবে, ঠিক আছে? এখন আরেকটা জিনিস তোমাদের বলতেছিলাম, সেটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ। অর্ধবৃত্তস্থ কোণ। এখন অর্ধবৃত্তস্থ কোণ বোঝার আগে তোমাদের একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে অর্ধবৃত্ত কি জিনিস। সেটা তোমরা অবশ্যই জানো। অর্ধবৃত্ত কি জিনিস? তোমার যদি এরকম একটা বৃত্ত থাকে, তাই বৃত্তের অর্ধেকটাকে আমরা বলতেছি অর্ধবৃত্ত। অর্ধবৃত্ত বেসিক্যালি যেটা হয় সেটা তোমার একটা ব্যাস, যদি এবি একটা ব্যাস থাকে, এই ও দিয়ে গেছে কেন্দ্র দিয়ে গেছে, এই এবি ব্যাসটা এটা আসলে বৃত্তটাকে দুইটা খণ্ডে ভাগ করে, এরকম একটা উপরের খণ্ড আর এখানে নিচের একটা খণ্ড। তো এই দুইটা খণ্ড হচ্ছে আসলে আমার অর্ধবৃত্ত। সো অর্ধবৃত্তস্থ কোণ জিনিসটা কি? অর্ধবৃত্তস্থ কোণ ইজ নাথিং বাট এই অর্ধবৃত্তের উপর অবস্থিত কোণটা। মানে বেসিক্যালি ধরো এটা হচ্ছে আমার এ বি একটা ব্যাস আছে, তাহলে এই এই যে বাঁকা অংশটা এটা হচ্ছে আমার একটা অর্ধবৃত্ত। এটা এই জিনিসটা হচ্ছে আমার আসলে একটা অর্ধবৃত্ত। এই অর্ধবৃত্তস্থ কোণ বলতে কি বোঝায়? অর্ধবৃত্তের উপর অবস্থিত কোণ, মানে অর্ধবৃত্তস্থ কোণ। অর্ধবৃত্তস্থ কোণ হচ্ছে অর্ধবৃত্তের উপর অবস্থিত। তার মানে এই অর্ধবৃত্তের উপরে যে কোণটা অবস্থিত সেটাকে আসলে বলা হয় অর্ধবৃত্তস্থ কোণ। এবং তোমাদের এটা প্রমাণ করে আসার কথা যে এই অর্ধবৃত্তস্থ যে কোনো কোণ আসলে সমকোণ হয়। এটা তোমাদের আশা করি মনে আছে যে অর্ধবৃত্ত মানে কি, এই যে এ বি অর্ধবৃত্ত আছে এর উপর অবস্থিত যে কোনো কোণ আসলে 90 ডিগ্রি হবে। এটা তো মোটামুটি মনে আছে রাইট? সো মনে না থাকলে আমি মনে করাই দিলাম, এটা আমাদের খুব আসলে কাজে লাগবে, অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। সো তোমাদের এই দুটো আইডিয়া খুবই কাজে লাগবে। যে কি ছিল, যে আমার এই কথাটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমার যদি একই চাপ, যে বিসি চাপের উপর যে কটা কোণই থাকুক না কেন সবগুলা কোণ আসলে সমান, মানে একটা চাপের একই চাপের উপর অবস্থিত সকল বৃত্তস্থ কোণ সমান, এটা খুব কাজে লাগবে। এবং অর্ধবৃত্তস্থ কোণ এই কথাটা আমার খুব কাজে লাগবে। সো এটা একটু মাথায় রাখো, তারপর আমরা আসলে আবার প্রমাণে ফেরত যাই, ঠিক আছে? আমরা প্রমাণে ছিলাম কোথায়, যে দেখো আমরা এখানে কি করছিলাম, আমরা এখানে এই কাজটা করছিলাম যে এইখানে একটা ব্যাস আঁকছিলাম।
বেসিক্যালি আমরা এই যে বি থেকে ও কেন্দ্র দিয়ে গেছে এরকম একটা ব্যাস আছে। সো ব্যাস যেহেতু এঁকে ফেলছি, তাহলে এবার এই সি আর ডি লাগাই দাও। এখন একটু মনে করে দেখো, আমরা একটু আগে পড়ে আসলাম যে অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। এখন খেয়াল করো যে এখানে একটু তাকায় দেখো যে এখানে আসলে একটা অর্ধবৃত্তস্থ কোণ আমি পাই গেছি। দেখো এই যে বিসিডি, এটা একটা অর্ধবৃত্ত, এই যে এই অংশটা একটা অর্ধবৃত্ত, আবার এই উপরের অংশটা এটা একটা অর্ধবৃত্ত। এখন খেয়াল করে দেখো, একটু চিন্তা করে দেখো, আমি আসলে বাকি ডিস্ট্রাকশনগুলো মুছে দিতে পারি। ধরো তোমাকে বললাম যে এটা আপাতত, এই যে এই এসি লেখাটা আপাতত ধরো ভুলে যাও। বোঝা যাচ্ছে না? আচ্ছা হ্যাঁ বোঝা যাচ্ছে। তো এটা আপাতত ভুলে যাও। যদি এটা ভুলে যাও, একটু খেয়াল করে দেখো যে এই যে এটা একটা বিওডি একটা ব্যাস, এবং এই যে বিসিডি, এই বিসিডি হচ্ছে একটা অর্ধবৃত্তস্থ কোণ। আমি বলতে পারি যে অ্যাঙ্গেল বিসিডি এটা হচ্ছে আসলে একটা অর্ধবৃত্তস্থ কোণ। এটা তো বুঝছো রাইট? কাজেই তোমার বিসিডি যদি অর্ধবৃত্তস্থ কোণ হয়, তাহলে আমি বলতেই পারি, আমরা একটা থিওরাম শিখছিলাম যে অর্ধবৃত্তস্থ কোণ মানে হচ্ছে 90 ডিগ্রি। মানে বেসিক্যালি আমরা একটু বলতে পারি যে অর্ধবৃত্তস্থ কোণ 90 ডিগ্রি। এই কথা থেকে আমি বলতে পারি যে এই যে বিসিডি কোণ, এই কোণটা আসলে 90 ডিগ্রি। এই যে 90 ডিগ্রিকে এরকম করে অ্যাঙ্গেল দিয়ে বোঝা, আমি এটা দিয়ে দিলাম। এটা তো সবাই বুঝতে পারছো রাইট? এটা কি সবার কাছে ক্লিয়ার? আচ্ছা, এটা যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমি আবার আগের জিনিসটা ফেরত নিয়ে আসি। এবার একটু খেয়াল করো যে এখন তোমাদের মনে হতে পারে যে ভাই এখানের সাথে আমি আসলে কি সম্পর্ক, সমকোণ প্রমাণ করার কি সম্পর্ক? সম্পর্কটা এই, তোমাদের একটু মনে করে দেখো যে আমরা কি প্রমাণ করতে যাচ্ছি, আমরা সাইন ল প্রমাণ করতে যাচ্ছি, তাই না? সাইন লর মধ্যে কি ছিল? সাইন ল ছিল কি এ বাই সাইন এ, তো ইকুয়াল টু ছিল বি বাই সাইন বি, ইকুয়াল টু ছিল সি বাই সাইন সি, এরকম একটা জিনিস ছিল, তাই না? এখন খেয়াল করো, তুমি যদি সাইন বা কস বের করতে চাও, তোমার তো একটা সমকোণী ত্রিভুজ নিয়ে আসা লাগবে। এই সাইন বি, সাইন এ, এই জিনিসটা বের করতে গেলে তোমার আসলে একটা সমকোণী ত্রিভুজ লাগবে। এই কারণে আমরা যেহেতু সমকোণী ত্রিভুজ পেয়ে গেছি, তো আমার অনেক সুবিধা হলো। কেমন সুবিধা? একটু খেয়াল করে দেখো, আমরা তোমাদের বলছিলাম যে এই এ কোণটাকে বলবো এ কোণ, তাহলে এই কোণের বিপরীত বাহু কোণটা বিসি না? তাহলে আমি বলতে পারি এই কোণের বিপরীত হচ্ছে বিসি। তার মানে বেসিক্যালি এই যে বিসি বাহুটা, এই বিসি বাহুটা হচ্ছে আসলে ছোট হাতের। কারণ আমরা তোমাদের বলছিলাম যে এই কোণের বিপরীত বাহুটা আমরা ছোট হাতের বলবো। তা খেয়াল করে দেখো তো যে এখানে আমি অলরেডি একটা ই পাই গেছি না? এখানে আমি অলরেডি একটা কোণ পাই গেছি না? দেখো তো সাইন থেটা, এটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে আমি আসলে কোণ অলমোস্ট পাই গেছি, মানে একটা বাহু পাই গেছি, মানে কোণ একটা লম্ব পাই গেছি। কার সাপেক্ষে লম্ব পাইছি? এই যে এ বি এ সরি বিডিসি, এই যে এই কোণটার সাপেক্ষে আমি আসলে লম্ব পাই গেছি। এখন আমার উদ্দেশ্য হচ্ছে, আমি একটু জুম করি, একটু খেয়াল করো, এই যে বিডিসি, এই কোণটা আমার এখন বের করতে হবে। আমি যদি এখন এই কোণটা বের করতে পারি, তাহলে আমার আসলে এই কোণের সাইন বের করার কোনো ব্যাপার না। কেন ব্যাপার না? একটু খেয়াল করে দেখো যে আমরা কিন্তু এই বিওডি এটা কিন্তু আঁকছি এমন ভাবে যেন এটা একটা ব্যাস হয়। একটু বুঝো, তাহলে এই বিওডি এই জিনিসটা আসলে আমরা আঁকছি এমন ভাবে যেন এই জিনিসটা আসলে বৃত্তটার ব্যাস হয়। তাহলে খেয়াল করে দেখো, আমরা যদি বলি আর মানে হচ্ছে ক্যাপিটাল আর, এটাকে এটা দিয়ে বোঝাবো পরিবৃত্তের ব্যাস। একটু বুঝো, পরিবৃত্তের ব্যাসটাকে ক্যাপিটাল আর দিয়ে বোঝায়, পরিবৃত্তের ব্যাস। তাহলে আমরা যদি সরি ব্যাস না, পরিবৃত্তের ব্যাসার্ধ, পরিবৃত্তের ব্যাসার্ধকে আমরা সাধারণত ক্যাপিটাল আর দিয়ে ডিনোট করি। তা আমি যদি বলি আচ্ছা পরিবৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আর, তার মানে এই যে এটা যেহেতু পরিকেন্দ্র ছিল, ওটা যেহেতু পরিকেন্দ্র ছিল, তাহলে এই দূরত্বটা হচ্ছে আমার আর, তাহলে এই বাকি দূরত্বটা হবে তোমার আর। মানে আমি বেসিক্যালি বলতে পারি যে এই যে পরিবৃত্তের ব্যাসটা হচ্ছে আসলে 2r। মানে বেসিক্যালি এই যে পুরা দৈর্ঘ্যটা, এই যে পুরা দৈর্ঘ্যটা হচ্ছে আসলে 2r। এটা তো বুঝছো রাইট? আমি ওখানে না লিখে আমি এই জিনিসটাকে এখানে লিখি, ধরো এই দৈর্ঘ্যটা হচ্ছে 2r। এটা তো বুঝছো রাইট? এই যে আমি এই দৈর্ঘ্য বলতে লাল দৈর্ঘ্যটা বোঝাচ্ছি। আচ্ছা আমি কালার কোড করে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। যে আমি এখানে এটাকে কালো করে দিই, তাহলে আর এটাকে এই যে বিসিটাকে কালো করে দিই, আর এটাকে 2r বানিয়ে দিলাম। আচ্ছা 2rটা লাল বানিয়ে দিই, তাহলে এটা হবে লালের সাথে, সরি এটাকে লাল করে দেয়, তাহলে তোমাদের জন্য বেটার হবে বুঝতে। সো এটা ধরো লাল, এই যে 2r এটা হচ্ছে লাল, আর তোমার এখানে এইটার সাথে এই বাহুটা হচ্ছে কালো। আচ্ছা এখন একটু খেয়াল করে দেখো যে আমি বিডি পেয়ে গেছি, মানে বেসিক্যালি এই একটা সমকোণ, এই যে কমলা রঙের একটা সমকোণ, এবং অতিভুজটা আমি পেয়ে গেছি। অতিভুজ যেহেতু আমি পেয়ে গেছি, এখন আমি একটা সাইন ফর্মুলা খাটাতে পারি। বাট সমস্যা যেটা হয়েছে সেটা হচ্ছে দেখো এই যে বিডিসি, এই যে এই কোণটা, এই এই কোণটা আমি আসলে বের করতে পারতেছি না। এখন একটু খেয়াল করে দেখো, আমরা একটু আগে জিনিসটাও দেখে আসছি যে একই চাপের উপর দণ্ডায়মান সবগুলা কোণ সমান হয়। এখন একটু মাথা খাটায় দেখো যে আমাদের এখানে একটা চাপ আছে, কি চাপ? এই যে বিসি চাপ, বিসি একটা চাপ আছে না, যে নীল রঙের যে আঁকে দিচ্ছি, এটা হচ্ছে আমার বিসি চাপ। একটু বুঝো, এই বিসি চাপের উপর দণ্ডায়মান দুইটা চাপ আছে, দুইটা কোণ আছে। কোন দুইটা কোণ? এই বিসি চাপের উপর দুইটা কোণ দাঁড়ায় আছে, সেই দুইটা কোণ কোনটা? এই যে ধরো বিএসি একটা কোণ, এই যে বিএসি একটা কোণ, আবার এই চাপের উপর আরেকটা
কোণ দ্বারা আছে, সেটা হচ্ছে বিডিসি একটা কোণ। মানে বেসিক্যালি আমরা একটু বলতে পারি, ও আচ্ছা, তার মানে একই চাপের উপর দুটো কোণ যেহেতু দাঁড়ায় আছে, তার মানে এই কোণটাকে আমরা বলছিলাম এ, তাহলে এই যে এইখানে এই কোণটা আসলে হবে এ। এই ব্যাপারটা কি বুঝছো, যে এই কোণটা এ কিভাবে হলো? যে বিসি চাপ, এই নীল রঙের বিসি চাপের উপর অবস্থিত দুইটা কোণ আছে, একটা কোণ হচ্ছে তোমার এ বিসি, আর একটা কোণ হচ্ছে তোমার বিডিসি। মানে আমি এখানে ধরো লিখে দেই, তোমার এখানে আমি লিখতে পারি, এখানে লিখতে পারি যে একই চাপ বিসি এর উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ হচ্ছে কারা কারা? বৃত্তস্থ কোণ হচ্ছে তোমার কোণ বিএসি ইকুয়াল টু হচ্ছে কোণ বিডিসি। এটা তো বুঝতে পারছো। আর আমরা বিএসি কে বলতাম আসলে কোণ এ। কাজে আমি একটু বলতে পারি এই যে বিডিসি এই কোণটা হবে আসলে কোণ এ। এটা কি ক্লিয়ার সবার কাছে? এটা কি সবাই বুঝতে পারছো? আচ্ছা, এটা যদি বুঝে থাকো তাহলে আমার কাজ আসলে শেষ। এখন খেয়াল করে দেখো, এবার একটু চিন্তা করো যে আমি যেহেতু সমকোণী ত্রিভুজ পেয়ে গেছি একটা, তো এখন খেয়াল করো এই যে সমকোণী ত্রিভুজ, আমি এবার একটু জুম আউট করি। এখন দেখো এই যে সমকোণী ত্রিভুজটা আমি পাইলাম, সমকোণী ত্রিভুজটা একটু আলাদা করে আঁকি। ধরো এই যে আমার সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের এটা হচ্ছে আমার সমকোণ, এটা হচ্ছে তোমার বি কোণ, এটা হচ্ছে সরি বি বাহু, এটা হচ্ছে সি, আর এটা হচ্ছে ডি পয়েন্ট। এবং এই যে ত্রিভুজটাকে আমরা বলছিলাম 2r, এবং এই ভূমিটা হচ্ছে তোমার এ, এবং আমরা এই কোণটা প্রমাণ করছি যে এই কোণটা হচ্ছে তোমার ক্যাপিটাল এ। তাহলে এবার আমাকে একটু বলো যে এই কোণটা থেকে আমি সেটা বলতে পারি কিনা সাইন এ। সাইন এ মানে কি? সাইন এ মানে হচ্ছে লম্ব বিবাহ ত্রিভুজ। এখন তোমাদের মনে আছে কিনা বলছিলাম যে লম্ব হচ্ছে কোণের বিপরীত বাহু, এই যে কোণ এ এর বিপরীত বাহু হচ্ছে লম্ব। লম্ব হচ্ছে আমার এ, আর অতিভুজটা হচ্ছে আসলে 2r। আমি এটাকে এখান থেকে লিখতে পারি আসলে সাইন এ ইকুয়াল টু স্মল এ বাই 2r। এটা কি বুঝতে পারছো? এটা কি সবার কাছে ক্লিয়ার? সো ফাইনালি আমি আসলে বলতে পারি যে কোণ এ যদি সূক্ষ্মকোণ হয়, কারণ আমরা এখান থেকে শুরু করছিলাম কোণ এ সূক্ষ্মকোণ, এই কথাটা দিয়ে আমি শুরু করছিলাম। কোণ এ যদি সূক্ষ্মকোণ হয় তাহলে আমি এটা প্রমাণ করতে পারলাম যে এই সাইন এ ইকুয়াল টু এ বাই 2r। অথবা এটা একটু সুন্দর করে সাজায় দেখো, আমি এ এর নিচে সাইন এটাকে নিয়ে এসে 2rটাকে উপরে উঠে নিব। এটাকে আমি লিখতে পারি এ বাই সাইন ক্যাপিটাল এ ইকুয়াল টু 2r। এটা একটু মনে রাখবা যে আমরা এই মাত্র এটা প্রমাণ করে দিলাম যে যদি যে কোনো একটা কোণ সূক্ষ্মকোণ হয় তাহলে এ বাই সাইন এ ইকুয়াল টু 2r। এখন আমাদের প্রমাণ শেষ হয় নাই, আমরা একটু আগাইছি যে আমরা একটা পার্ট প্রমাণ করতে পারছি যে এ বাই সাইন এ ইকুয়াল টু 2r। এটা কি বুঝতে পারছো? শর্তটা হচ্ছে এ সূক্ষ্মকোণ হইতে হবে। এটা কি বাকিটা বুঝছো? এই জিনিসটাকে সবার কাছে ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা পরেরটায় যাই। এখন পরেরটায় খেয়াল করো যে এবার আমরা বলছিলাম যে আমরা সূক্ষ্মকোণের ত্রিভুজের জন্য প্রমাণ করছি, এবার আমরা ধরো স্থূলকোণের ত্রিভুজের জন্য প্রমাণ করব। এবার সেকেন্ড কেসটা হচ্ছে কোণ এ হচ্ছে আমার স্থূলকোণ। এখন কোণ এ যদি স্থূলকোণ হয় তাহলে আমরা আগের মতো এক কাজ করবো, এই কোণ এটা হচ্ছে আমার স্থূলকোণ, এটা বড় করে রাখো। আর স্থূলকোণ মানে 90 ডিগ্রি চেয়ে বড়। আর এইবারে আমি আসলে এখানে সিমিলারলি এখানে আমি আসলে এটা আঁকবো, কি বলে, আমি এখানেও আসলে কি বলে পরিবৃত্তটা আঁকবো। পরিবৃত্তটা আঁকার ফলে ধর এটা এখানে আসলো, মোটামুটি এক্স্যাক্টলি হইতে হবে তা না, ধর এটা। তো এখন এটা হচ্ছে আমার ত্রিভুজ এবিসি ছিল, এখানে স্পেশালিটি হচ্ছে এ কোণটা হচ্ছে স্থূলকোণ, মানে এই কোণটা হচ্ছে আমার স্থূলকোণ। এখন এখান থেকে আমরা যেটা করবো সেটা হচ্ছে আবার আগের মতো, এটা হচ্ছে তোমার ইটা কেন্দ্রটা বাইরে থাকবে, তোমাদের বলছিলাম যে এই কেন্দ্রটা বাইরে থাকবে। আবার আগের মতো বি থেকে একটা ব্যাস নিব, এই বি থেকে এই একটা ব্যাস নিব। বাট আগে যেরকম সুন্দর মতো পড়ছিল, বাট এবার আসলে উল্টা দিকে পড়ছে। এবারও আবার আগের মতো এই জিনিসটা ডি ছিল, আবার আগের মতো এই ডি এর সাথে সি লাগাই দিব। এখন একটু বুঝে রাখো যে আমার এই কেসে এইবারে দেখো আমার অর্ধবৃত্তটা কিন্তু এটা, এটা হচ্ছে আমার অর্ধবৃত্ত। এই যে খয়েরি কালারের এই জিনিসটা, এটা হচ্ছে আমার অর্ধবৃত্ত, আর এটা হচ্ছে ও। তাহলে আমি বলতে পারি এই যে অর্ধবৃত্তস্থ কোণ হচ্ছে আমার তখন এটা, মানে বিসিডি, এটা হচ্ছে আমার অর্ধবৃত্তস্থ কোণ। যে বিসিডি এটা হচ্ছে অর্ধবৃত্ত, এটা বলতে পারি অ্যাঙ্গেল বিসিডি এটা হচ্ছে আমার অর্ধবৃত্তস্থ, অর্ধবৃত্তস্থ। সেখান থেকে বলতে পারি অ্যাঙ্গেল বিসিডি হচ্ছে আমার অ্যাকচুয়ালি 90 ডিগ্রি, মানে বেসিক্যালি এই কোণটা 90 ডিগ্রি। এখন খেয়াল করো আগের বারে যেরকম আমি একই চাপের উপর দণ্ডায়মান কোণ টোন বলতে পারছিলাম, কিন্তু এবার কিন্তু আমি আসলে বলতে পারবো না। কারণ হচ্ছে দেখো এই এ কোণটা হচ্ছে এই বিসি চাপের উপর দণ্ডায়মান, এই যে এইটা এটার উপর দণ্ডায়মান। আবার এই যে এই কোণটা এটা আসলে বিসি চাপের উপর দণ্ডায়মান না।
কাজে আমি এই কেসে আবার এটা বলতে পারবো না, ঠিক আছে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে আমরা একটা জিনিস শিখে আসছি, একটু খেয়াল করো, তোমাদের এটা পড়ে আসার কথা যে আমরা বৃত্তস্থ চতুর্ভুজের নাম শুনছো তোমরা? বৃত্তস্থ চতুর্ভুজ, এখন যদি নাম শুনে থাকো এটা নাম দেখলে আসলে বোঝা যায়। একটা চতুর্ভুজ যেটা বৃত্তস্থ, বৃত্তস্থ চতুর্ভুজ হচ্ছে বৃত্তের উপর অবস্থিত চতুর্ভুজ, বৃত্তের উপর অবস্থিত চতুর্ভুজ, এটা ছাড়া আর কিছুই না, বৃত্তের উপর অবস্থিত চতুর্ভুজ। এখন বৃত্তস্থ চতুর্ভুজ বলতে কি বোঝায়? বৃত্তস্থ চতুর্ভুজ বলতে বোঝায় যে চতুর্ভুজটা বৃত্তের উপর অবস্থিত। এখন এইখানে খেয়াল করে দেখো, এই এ বি সি ডি এটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ। এখানে খেয়াল করো, আমি এটা বলতে পারি এ বি সি ডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ, ঠিক আছে। এখন তোমরা এটাও করছিলা বৃত্তস্থ দন্ত সহায়তা, ঠিক আছে, বৃত্তস্থ চতুর্ভুজ। এখন খেয়াল করো, তোমরা এই জিনিসটাও পড়ছিলা যে বৃত্তস্থ চতুর্ভুজের একটা স্পেশাল প্রপার্টি সত্য হয়, সেটা হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়। এটা আমি আসলে প্রমাণ করতেছি না, তোমরা একটু দেখে নিও যদি তোমাদের ইচ্ছা হয়। তোমাদের এই জিনিসটা পড়ছিলা যে কোনো বৃত্তস্থ চতুর্ভুজের জন্য বিপরীত কোণের সমষ্টি, বিপরীত কোণ বলতে কি বোঝাচ্ছি, ধর এখানে একটা কোণ আছে বিএসি, এই কোণটা, আর এর উল্টা কোণটা, উল্টা বলতে কি বোঝাচ্ছি, বিডিসি, এই দুইটা কোণের যোগফল আসলে 180 ডিগ্রি হয়। এটা ছিল বৃত্তস্থ চতুর্ভুজের একটা বৈশিষ্ট্য। মানে তোমরা বৃত্তস্থ চতুর্ভুজ এটার একটা বৈশিষ্ট্য কেমন ছিল, বিপরীত কোণ বলতে আমি কি বলছি, কোণ বিএসি, বিএসি প্লাস কোণ এ বিডি, সরি বিডিসি, কোণ হচ্ছে তোমার উল্টা কোণ হচ্ছে এটা বিডিসি, তোমার অ্যাঙ্গেল বিডিসি, এই দুটোর যোগফল আসলে হয় 180 ডিগ্রি। আবার একটু খেয়াল করে দেখো, আমরা এই যে বিএসি কোণটাকে আমরা বলছি যে বিএসি কোণটা, এটাকে আমরা বলছি এ কোণ, মানে বেসিক্যালি আমরা এটা বলতে পারি কোণ এ প্লাস কোণ বিডিসি এটা সমান হচ্ছে 180 ডিগ্রি। সেখান থেকে সিম্পলি বলতে পারি কোণ বিডিসি, কোণ বিডিসি, আমি বিসিডি লিখছি না, এটা বিডিসি হবে, কোণ বিডিসি, তাহলে আমি বলতে পারি কোণ বিডিসি এই কোণটা হচ্ছে তোমার 180 ডিগ্রি মাইনাস এ। মানে এই যে বিডিসি এই কোণটাকে আমি লিখতে পারি আসলে 180 ডিগ্রি মাইনাস এ। এটা কি বুঝতে পারছো? এটা কি সবার কাছে পরিষ্কার হয়েছে? আচ্ছা, এখন খেয়াল করো যে আমি এই বিডিসি কোণের মান পেয়ে গেছি, আমি এটা জানি এটা একটা সমকোণী ত্রিভুজ। তাহলে এবার আগের মতো আমরা ইউজ করব কিভাবে, একটু খেয়াল করে দেখো যে এই যে এটা, এই যে বিও, এটা স্টিল কিন্তু এটা কিন্তু স্টিল আমার অতিভুজ, মানে অতিভুজ এবং প্লাস এটা একটা বৃত্তের ব্যাস, তার মানে বলতে পারি এটা হচ্ছে পরিবৃত্তের ব্যাস, মানে বিডি হচ্ছে 2r, বিডি হচ্ছে তোমার 2r। আবার একটু খেয়াল করে দেখো যে আমরা এটাও জানি যে এই যে বিসি এটা হচ্ছে তোমার এ কোণের বিপরীত বাহু, এই কোণের বিপরীত বাহুকে আমরা বলি ছোট থেকে। এবার একটু খেয়াল করে দেখো, আমি তাহলে বলতে পারি সাইন অফ এই বিডিসি কোণটা, মানে বিডিসি কোণ, মানে আমি বলতে চাচ্ছি যে এই কোণটা, এই যে এই 180 ডিগ্রি মানে আমি যদি এখন লিখি তোমাদের সাইন অফ অ্যাঙ্গেল বিডিসি, এটা তাহলে কি হবে, লম্ব বাহুতে, লম্ব মানে কি, কোণের বিপরীত বাহু, কোণের বিপরীত হচ্ছে এ ডিভাইড বাই অতিভুজ হচ্ছে 2r, এটা আমি লিখতে পারি। তাহলে একটু খেয়াল করে দেখো, আমরা একটু আগে দেখা আসলাম অ্যাঙ্গেল বিডিসি এটা আসলে কিছুই না, এটা হচ্ছে 180 ডিগ্রি মাইনাস এ। তাহলে এবার খেয়াল করো, এটা আমরা বলতে পারি এটা হচ্ছে 180 মাইনাস এ। তাহলে আমি একটু দেখাইতে পারলাম যে সাইন অফ 180 মাইনাস এ, এই ভ্যালুটা হচ্ছে তোমার এ বাই 2r। এটা তো বুঝতে পারছো, রাইট? এখন একটু মনে করে দেখো তোমরা এটা পড়ছিলে কিনা, সাইন 180 ডিগ্রি মাইনাস এ, তার মানে বেসিক্যালি এটা হচ্ছে 180 ডিগ্রি, এখান থেকে তুমি এ বাদ দাও, তার মানে এটা আসলে সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ছে এবং এটা ভূমির সাথেই কোণ, এই জন্য সাইন সাইনই থাকবে এবং এ এই থাকবে, এবং সেকেন্ড কোয়াড্রেন্ট যেহেতু সাইন পজিটিভ হয় তার মানে এই জিনিসটা পজিটিভই হবে। তার মানে আমি লিখতে পারি সাইন 180 ডিগ্রি মাইনাস এ সমান হচ্ছে প্লাস সাইন এ, এটা সমান আমি আসলে বলতে পারি এ বাই 2r। মানে আমরা একটু আগে এটা দেখছিলাম যে সাইন এ ইকুয়াল টু এ বাই 2r হয়, এখান থেকে আমি আসলে এটা পাইলাম যে এটা একটু সাজায় লেখো, এটাকে নিচে নিয়ে যাও আর 2rটাকে উপরে উঠায় দাও, তাহলে এখান থেকে আমি লিখতে পারি এ বাই সাইন ক্যাপিটাল এ ইকুয়াল টু হচ্ছে আসলে 2r। এটা আমি আসলে এ স্থূলকোণের জন্য দেখাতে পারলাম, ঠিক আছে। এটা হচ্ছে এ স্থূলকোণ হলে, কোন এ স্থূলকোণ হলেও এই কথাটা সত্য। এই জিনিসটাকে বুঝতে পারছি আমি? এটা কোন সবাই কি বুঝতে পারছো যে সূক্ষ্মকোণের জন্য a বাই sin a ইকুয়াল টু 2r হচ্ছে, স্থূলকোণের জন্য a বাই sin a ইকুয়াল টু 2r হচ্ছে।
ঠিক আছে। সো ফাইনালি ফর কমপ্লিশন আমরা লাস্টলি যেটা দেখাবো সেটা হচ্ছে আমার বাকি থাকলো সমকোণ, মানে কোণ এ এটা যদি সমকোণ হয়, তো এটা আসলে খুব বেশি কঠিন কিছু না। একটু খেয়াল করে দেখো যে আমরা আবার আগের মতো যে আমার এটাকে নিব সমকোণ, মানে এটা হচ্ছে সমকোণ, তার মানে এই কোণটা হবে 90 ডিগ্রি, তাহলে এটা এরকম হবে, তাহলে এটা হচ্ছে আমার এ বি সি ত্রিভুজ। এখন আবার আগের মতো আমি এটার একটা আঁকবো, পরিবৃত্ত আঁকবো। এখন এখানে একটা ঝামেলা হবে, সেটা হচ্ছে একটু খেয়াল করো যে কোণ এ যেহেতু নিজেই সমকোণ, একটু বুঝো, তোমরা পড়ছিলে অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, তার মানে কোণ এ নিজেই সমকোণ, তার মানে এই বিসিটা আসলে হবে ব্যাস। এটা তোমরা জানো যে এই কোণ এ যেহেতু নিজেই সমকোণ, তার মানে এই বিসিটা হয়ে যাবে আসলে ব্যাস, মানে বিসি হয়ে যাবে ব্যাস। কারণ কি? কারণ হচ্ছে কোণ এ হচ্ছে অর্ধবৃত্তস্থ, মানে কোণ এ হচ্ছে সমকোণ, কোণ এ যেহেতু 90 ডিগ্রি, তার মানে এখান থেকে আমি বলতে পারি এটা আসলে হবে অর্ধবৃত্তস্থ। আর অর্ধবৃত্তস্থ কোণ হওয়া মানে কি, তোমার এই বাকি জিনিসটা হবে অর্ধবৃত্ত। সো এইখান থেকে আমরা বলা যায় বিসি জিনিসটা হবে ব্যাস, তার মানে এই কেন্দ্রটা এখানে থাকবে। সো বেসিক্যালি এখন আগের বারে যেরকম আলাদা করে আঁকা লাগছিল, এখন কিছুই করা লাগবে না, এই বিসিটাই হয়ে যাবে ব্যাস 2r। কিন্তু মজা আমরা আবার খেয়াল করো যে বিসিটা কিন্তু আবার আরেকটা পরিচয় আছে, বিসির আরেক পরিচয় হচ্ছে তোমার এ কোণের বিপরীত বাহু, তার মানে এটা হচ্ছে তোমার এইটা সমান বলতে পারি আবার এ। তার মানে একটু বলতে পারি যে এ কোণটা হচ্ছে 90 ডিগ্রি, এই এ কোণের বিপরীত বাহুটা হচ্ছে এ, আবার আমি একটু আগে দেখাইলাম এ কোণের বিপরীত বাহুটা আসলে ব্যাস হয়ে যাবে পরিবৃত্তের। এই জন্য আমি একটু বলতে পারি এটা থেকে এমনি বলা যায় যে এ বাই এ ইকুয়ালটা হচ্ছে 2r। এখন একটু খেয়াল করে দেখো, আমরা এখানে একটু আগে পাইলাম মানে এ সূক্ষ্মকোণের জন্য, এ যদি সূক্ষ্মকোণ হয় তার জন্য পাইছিলাম এ বাই সাইন এ ইকুয়াল টু 2r, সরি একটু ক্লিয়ার করে লিখি, এ বাই সাইন এ ইকুয়াল টু 2r। তারপরে এ যদি স্থূলকোণ হয় তার জন্য আমি পাইছিলাম এ বাই সাইন এ ইকুয়াল টু 2r। এখন আমরা চিন্তা করো এ সমকোণের জন্য আমরা আসলে এটা দেখাতে চাচ্ছি। সো বেসিক্যালি আমরা এখানে যেটা করব সাইনে দিয়ে ভাগ করে দেব। এখন খেয়াল করে দেখো যে আমি যদি দুই সাইডকে সাইনে দিয়ে ভাগ করে দিই, তাহলে এটা আসছে তোমার a বাই সাইন a ইকুয়াল টু আসতেছে তোমার 2r ডিভাইড বাই সাইন a। এখন মজার একটা জিনিস খেয়াল করো, a যেহেতু নিজেই 90 ডিগ্রি, তাহলে আমি লেফট সাইডটা a বাই সাইন a রেখে দিলাম, বাট এই সাইন a রাইট সাইডের বদলে আমি লিখতে পারি আসলে 2r সাইন 90 ডিগ্রি। মানে বেসিক্যালি তোমার a বাই সাইন a এটা সমান স্টিল হচ্ছে এই সাইন 90 এর ভ্যালু আমরা হচ্ছে 1, মানে বেসিক্যালি আমরা বলতে পারি যে এখান থেকে বলা যায় যে a বাই সাইন a ইকুয়াল টু আসলে 2r হবে। মানে সমকোণের জন্য এই কথাটা আসলে সত্য প্রমাণ করা গেল। এটা যদিও ট্রিভিয়াল আর কি, সমকোণের জন্য ব্যাপারটা ট্রিভিয়াল, মানে এটা হচ্ছে a সমকোণ। এটা কি বুঝতে পারছো? তার মানে বেসিক্যালি এ সূক্ষ্মকোণ, স্থূলকোণ, সমকোণ যাই হোক না কেন সবার জন্য আসলে এই কথাটা সত্য হবে যে a বাই সাইন a ইকুয়াল টু হবে 2r। এটা কি সবাই ক্লিয়ার আছে? সবার আছে? এই জিনিসটা সবার কাছে ক্লিয়ার? আচ্ছা, এখন খেয়াল করো আমরা যদি এটা দেখাতে পারলাম যে যে কোনো টাইপের কোণের জন্য a বাই সাইন a এটা হবে আসলে, আমরা একটু আগে দেখাতে পারলাম দেখো যে এই এ কোণটা থেকে আমি যদি বৃত্তস্থ ত্রিভুজকে বি থেকে লম্ব টানি, তাহলে আমি এটা দেখাতে পারবো যে a বাই সাইন a ইকুয়াল টু হবে 2r। এখন যে কোনো কোণের জন্য সিমিলারলি আমি এই কথাটা দেখো বি থেকে এইখান থেকে একটা বৃত্তস্থ চতুর্ভুজ এঁকে আমি সি থেকে একটা লম্ব টানে বি এর সাথে কম্পেয়ার করে এটা দেখাতে পারবো যে বি বাই সাইন বি ইকুয়াল টু 2r। সিমিলারলি আমি এটাও দেখাতে পারবো যে তোমার এই সি কোণের সাপেক্ষে চিন্তা করে সি বাই সাইন সি ইকুয়াল টু 2r। কারণ যেহেতু যে কোনো টাইপের কোণের জন্য এই কথাটা সত্য হচ্ছে যে এই কোণটা ডিভাইড বাই বিপরীত বাহুর সাইন কোণটা ইকুয়াল টু 2r হচ্ছে, সেটা আমরা যে কোনো টাইপের কোণের জন্য দেখাইছি, মানে এ এর মান সূক্ষ্মকোণ হোক, স্থূলকোণ হোক, সমকোণ হোক, সবার জন্যই সত্য। সিমিলারলি বি এর মান যদি সূক্ষ্মকোণ হয়, সমকোণ হয়, স্থূলকোণ হয়, তার জন্য এই কথাটা সত্য প্রমাণ করা যাবে। তার জন্য আবার সি এর মানের জন্য এই জিনিসটা প্রমাণ করা যাবে। মানে বেসিক্যালি আমরা যে কোনো ত্রিভুজের জন্য এটা প্রমাণ করতে পারলাম যে a বাই সাইন a ইকুয়াল টু 2r, আবার b বাই সাইন b এটা সমান হচ্ছে 2r, আবার c বাই সাইন c এটা সমান 2r। মানে বেসিক্যালি আমরা এটা প্রমাণ করতে সমর্থ হইলাম যে যে কোনো ত্রিভুজ abc এর জন্য, যে কোনো ত্রিভুজ abc এর জন্য এই কথাটা সত্য যে a বাই সাইন a ইকুয়াল টু হচ্ছে b বাই সাইন b ইকুয়াল টু c বাই সাইন c এটা সমান হচ্ছে 2r। এটা কি বুঝতে পারছো? আমরা এতক্ষণ ধরে সাইন ল শুধু বলতেছিলাম এই একটু পর্যন্ত, মানে ইকুয়াল টু 2r আগে 2r এর আগ পর্যন্ত, কিন্তু তোমরা এই জিনিসটা বেশি করে মনে রাখবা যে ইকুয়াল টু ভ্যালুটা কত সেটা আসলে আমার মাঝে মাঝে জানার দরকার হইতে পারে। সো এই জিনিসটাই হচ্ছে আমার আসলে
ত্রিভুজের সাইন ল, মানে সাইন ল অফ ট্রায়াঙ্গেল। এটা কি বুঝতে পারছো? যে কোনো ত্রিভুজের জন্য আমি এটা প্রমাণ করে দিতে পারলাম যে a বাই সাইন a ইকুয়াল টু b বাই সাইন b ইকুয়াল টু c বাই সাইন c, এটা সমান হবে 2r। এটা কি সবার কাছে ক্লিয়ার? প্রমাণটা হয়তো বা তোমাদের একটু নিজে আরেকবার দেখতে হবে, আরেকবার দেখে তোমাদের একটু বুঝতে হবে। এটা প্রমাণটা মানে খুব ইন্টারেস্টিং এবং সোজা। তোমরা আসলে 9-10 যে টাইপের জ্যামিতি পড়ে আসছো সেই জ্যামিতিগুলো দিয়ে আসলে এটা প্রমাণ করা হয়েছে। সো খুব খুব কঠিন কিছু না, কিন্তু প্রমাণটা খুব ইন্টারেস্টিং। এটা শুধুমাত্র পরীক্ষায় আসে বলে না বা আসবে না তাই করা লাগবে না তা না, তো তোমার নিজেরও জানার একটা কিউরিওসিটি থাকতে পারে যেটা আসলে কেমনে আসলো। ঠিক আছে, এটা কি বুঝতে পারছো? কার কোনো প্রশ্ন আছে এখানে? আচ্ছা, সো এখন আমরা আগাই। তো এখন আমরা প্রথম যে প্রবলেমটা দেখবো সেটা হচ্ছে খুব ইজি, খুব কঠিন কিছু না। আমাকে দেখো বলা হয়েছে যে ত্রিভুজ এবিসি এর জন্য প্রমাণ করো এই কথাটা। ত্রিভুজ এবিসি এর জন্য মানে এখানে ইম্পর্টেন্ট ব্যাপারটা হচ্ছে তোমাকে ত্রিভুজ এবিসি এর জন্য এই কথাটা প্রমাণ করতে বলছে যে a প্লাস বি ডিভাইডেড বাই a মাইনাস বি ইকুয়াল টু হচ্ছে তোমার সাইন a প্লাস সাইন বি ডিভাইডেড বাই সাইন a মাইনাস সাইন বি। আচ্ছা, তোমাদের একটু আগে বলছিলাম যে এই চ্যাপ্টারের সবগুলোর সময় এই প্রথম স্লাইডটা তোমাদের মনে রাখতে হবে। কি স্লাইড? সেটা হচ্ছে ত্রিভুজ এবিসি এর জন্য এ মানে কি? ত্রিভুজ এবিসি এর জন্য এ মানে হচ্ছে তোমার বেসিক্যালি বাহুটা, মানে এ ছোট হাতের এ মানে হচ্ছে বাহু, আর ছোট হাতের বি মানে হচ্ছে বাহু, ক্যাপিটাল এ মানে হচ্ছে কোণ, আর বি মানে হচ্ছে কোণ। সো এইটা মনে রাখবা, তোমার এই চ্যাপ্টারে সবসময় এটা বলে দেবে যে ত্রিভুজ এবিসি এর জন্য এটা প্রমাণ করো, ত্রিভুজ এবিসি এর জন্য ওটা প্রমাণ করো। সো তোমাদের এই এবিসি দেখে কনফিউজ হওয়ার কিছু নাই। এই এবিসি হচ্ছে তোমার যে আমরা পড়াইছিলাম যে বিসি, বিসি বাহুটার মধ্যে এ নাই, এই জন্য হচ্ছে তোমার ছোট হাতের এ। তারপরে ধরো এসি এর মধ্যে বি নাই, এই জন্য হচ্ছে ছোট হাতের বি। তারপর হচ্ছে তোর এ বি এর মধ্যে সি নাই, এটা হচ্ছে ছোট হাতের সি। আবার তোমাদের বলছিলাম কোন এ, কোন এ কোনটা মাঝখানে, তার মানে ধরো বিএসি এটা হচ্ছে তোমার কোন এ, কোন বি কোনটা এ বি সি, এই কোনটা হচ্ছে তোমার ছোট কোন বি, আর সি কোন সি কোনটা মাঝখানেরটা, মানে ধরো এটা কি ছিল বিসি এ, এটা হচ্ছে তোমার মাঝখানের কোনটা। সো এটা হচ্ছে তোমার কোন ক্যাপিটাল এ, এটা হচ্ছে তোমার কোন ক্যাপিটাল বি, আর এটা হচ্ছে তোমার কোন ক্যাপিটাল সি। সো এটা তোমার প্রত্যেকটা ম্যাথের সময় ধরে নেবে, তুমি এটা বুঝো যে এই কথাটা সবসময় সত্য, ত্রিভুজ এবিসি এর এই কথাটা সবসময় সত্য। ঠিক আছে? আচ্ছা, এখন এটা প্রমাণ করার জন্য সবচেয়ে সোজা বুদ্ধি হচ্ছে বাহু সাইড থেকে শুরু করবা। এখানে এইটা হচ্ছে তোমার বাহুর সাইড। তো বাহুর সাইড থেকে শুরু করবা, যে পাশে বাহু বেশি আছে সেই পাশ থেকে শুরু করবা, তোমার যদি হেল্পফুল হবে। কেন হেল্পফুল হবে একটু খেয়াল করো। বাহুর সাইড হচ্ছে তোমার লেফট হ্যান্ড সাইড, ধরো লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করি আমি। লেফট হ্যান্ড সাইড কি ছিল? এ প্লাস বি ডিভাইডেড বাই এ মাইনাস বি। এখন একটু খেয়াল করো, আমরা একটু আগে প্রমাণ করে আসলাম যে সাইনের সূত্র। আমরা দেখো তোমরা এখানে লিখতে পারো যে আমরা জানি যে ত্রিভুজের সাইন সূত্র থেকে জানি, এভাবে লিখতে পারো সাইন সূত্র থেকে জানি ত্রিভুজ এবিসি এর জন্য এই কথাটা সত্য যে এ বাই সাইন এ ইকুয়াল টু হচ্ছে তোমার বি বাই সাইন বি ইকুয়াল টু সি বাই সাইন সি ইকুয়াল টু হচ্ছে 2r। এখন খেয়াল করো, তার মানে এখানে ছোট হাতের এ দরকার, আমি একটা কাজ করি, এই অংশটা নেই আর এই অংশটা নেই। এখান থেকে আমি লিখতে পারি এ বাই সাইন এ, এটা সমান আমি লিখতে পারি আসলে 2r। সেখান থেকে বলা যায় এ বাহুটা হচ্ছে 2r সাইন এ। এটা কি বুঝতে পারছো? এটা খুব কঠিন কিছু না, জাস্ট আমি প্রথম ইকুয়েশন আর লাস্ট ইকুয়েশনটা নিলাম, যে এই কনস্ট্যান্টের সাথে আমি বাকিগুলোকে নিলাম। যে এ কে আমি বলতে পারি 2r সাইন এ, সিমিলারলি আমি বলতে পারি বি কে বলতে পারি 2r সাইন বি, সিমিলারলি সি কে বলতে পারি 2r সাইন সি। এটা কি বুঝতে পারছো? মানে এটা খুব কঠিন কিছু না, আমি জাস্ট বি এর সাথে 2r কে নিব, তাহলে বাকিটা চলে আসবে, সি এর সাথে 2r কে নিব, তাহলে এই জিনিসটা নিচের জিনিসগুলো চলে আসবে। এটা কি বুঝতে পারছো যে রাইট সাইডের জিনিসগুলো কিভাবে আসলো? সরি, মানে এই তিনটা জিনিস আসলে খুব ইম্পর্টেন্ট, যে আমি আসলে এখান থেকে বলতে পারি যে সাইন ল থেকে এই কথাটা বলা যায় যে এ বাই এ ইকুয়াল টু 2r সাইন এ, বি ইকুয়াল টু 2r সাইন বি, সি ইকুয়াল টু 2r সাইন সি। সেটা যদি বুঝে থাকো তাহলে আসলে এই প্রমাণটা শেষ। কেন শেষ খেয়াল করো, আমাকে বলছে সাইন এ প্লাস বি, মানে দেখো আমি এ এই ছোট হাতের বদলে লিখতে পারি, আর ছোট হাতের বদলে লিখতে পারি 2r সাইন এ, দেখো 2r সাইন এ প্লাস ছোট হাতের বি বদলে কি লিখতে পারি 2r সাইন বি ডিভাইডেড বাই তোমার এই ছোট হাতের বদলে লিখতে পারি 2r সাইন এ, তারপর মাইনাস এই ছোটটার বি বদলে লিখতে পারি 2r sin b। ডান। এখন এটা ডান কেন? কারণ খেয়াল করো সব জায়গায় 2r আছে, তো 2rটা কমন না উপর থেকে, 2rটা উপর থেকে কমন নিলে কি আসবে sin a প্লাস sin b ডিভাইডেড বাই তোমার 2rটা আবার নিচে থেকে কমন নাও, নিচে থেকে আসবে তোমার দেখো sin a মাইনাস sin b। এবার খেয়াল করো তোমার অলমোস্ট ফর্ম হয়ে গেছে sin a প্লাস sin b, sin a মাইনাস sin b। এখান থেকে তুমি জাস্ট 2r কেটে দাও, আমি অন্য একটা কালার চুজ করি, এই 2r আর এই 2r কেটে দাও, এই 2r আর 2r কেটে দেখো
দেখো কি আসতেছে, সুন্দর মতো চলে আসবে সাইন এ প্লাস সাইন বি ডিভাইডেড বাই সাইন এ মাইনাস সাইন বি। এটা কি বুঝতে পারছো? আমার এটা আসলে প্রমাণ করতে বলছি, সাইন এ প্লাস সাইন বি ইকুয়াল টু সাইন এ মাইনাস সাইন বি। এটা খুবই ইজি, শুরুটা করছে খুব ইজি, এটা আমার রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। এটা কি বুঝতে পারছো? এখানে কি টেকঅ্যাওয়েটা হচ্ছে এই জিনিসটা, যে a ইকুয়াল টু টুয়ার্ড সাইন এ, b ইকুয়াল টু টুয়ার্ড সাইন বি, c ইকুয়াল টু টুয়ার্ড সাইন সি। এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? সবাই কি বুঝতে পারছো এটা? আচ্ছা, আমরা নেক্সট আগাই। এইটা পরের গুলো এত সিম্পল হবে না, আস্তে আস্তে একটু কঠিনের দিকে যাবো আমরা। সেটা খেয়াল করো, পরেরটা হচ্ছে একই রকম। তোমাকে বলা হয়েছে এখানেও তোমার যে কোনো ত্রিভুজ এবিসির জন্য এই কথাটা প্রমাণ করতে বলছে। কি কথাটা? সেটা হচ্ছে সাইন অফ এ, সরি, সাইন অফ বি মাইনাস সি বাই টু, বি মাইনাস সি বাই টু ইকুয়াল টু হচ্ছে তোমার বি মাইনাস এ ডিভাইডেড বাই এ, সরি বি মাইনাস এ না, বি মাইনাস সি, এটা হচ্ছে তোমার বি মাইনাস সি, বি মাইনাস সি ডিভাইডেড বাই এ ইকুয়াল টু কজ অফ এ বাই টু। ঠিক আছে, এটা প্রমাণ করতে বলছে। এখন খেয়াল করে দেখো, তোমাদের বলছিলাম যে এই টাইপের জিনিসগুলি প্রমাণ করতে গেলে বাহুর সাইড থেকে শুরু করবা, যে সাইডে বাহু আছে সেই সাইড থেকে শুরু করবা, তোমাদের হেল্পফুল হবে। মানে এটা হচ্ছে তোমার বাহুর সাইড। ঠিক আছে, এখন একটু খেয়াল করো, বাহুর সাইড কি, মানে বাহুর সাইড হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইড। তো রাইট হ্যান্ড সাইড থেকে শুরু করি। রাইট হ্যান্ড সাইড কি ছিল? রাইট হ্যান্ড সাইড হচ্ছে তোমার বি মাইনাস সি ডিভাইড বাই এ ইন্টু, এটা হচ্ছে তোমার কজ অফ, সরি দেখি, এটা হচ্ছে তোমার কজ অফ এ বাই টু। আচ্ছা, এখন তোমাদের আমি একটু আগে দেখাইছিলাম যে এটা তুমি চাইলে দেখাইতে পারো অথবা ডাইরেক্ট এখানে সাইড নোট দিয়ে দিতে পারো, পুরোটা বের করে দেখানো লাগবে না। তুমি জাস্ট এখানে সাইড নোট লিখতে পারো যে জানি যে ত্রিভুজের সাইন সূত্র থেকে জানি যে a ইকুয়াল টু 2r সাইন a, এটা কিভাবে আসলে তোমাদের আমি একটু আগে দেখাইছি। তারপর b ইকুয়াল টু হচ্ছে তোমার 2r সাইন b, তারপর c ইকুয়াল টু হচ্ছে 2r সাইন c। তুমি চাইলে এটা বের করে দেখাইতে পারো, আবার চাইলে এটা ডাইরেক্ট ব্যবহার করতে পারো, সমস্যা নেই। ঠিক আছে, এই জিনিসটা তাহলে একটু খেয়াল করো। আমি এখান থেকে বলতে পারি, আচ্ছা বি, এই বি এর বদলে লিখতে পারি কি, বি এর বদলে লিখতে পারি 2r সাইন a মাইনাস সি এর বদলে লিখতে পারি 2r সাইন c ডিভাইডেড বাই এই a এর বদলে লিখতে পারি 2r সাইন a। এটা কি বুঝতে পারছো? এটা না বোঝার কোনো কারণ নেই, সো আমরা আগাই। এখন খেয়াল করো যে এর সাথে আবার এই cos a বাই 2টা রয়ে গেছে, এটা সাথে রেখে দাও, সমস্যা নেই। cos a বাই 2টা পরে দেখবা চলে গেছে। ঠিক আছে, এখন একটু খেয়াল করে দেখো যে এটা আমি আসলে দেখাইলাম না কমন নিয়ে, আর তোমরা বুঝতেই পারতেছো এখানে 2r, এখান থেকে 2r, এখান থেকে 2r চলে যাবে। তার মানে বেসিক্যালি আমরা এখান থেকে লিখতে পারি 2r গুলো কেটে দিলে এরকম আসবে, যে সেটা হচ্ছে সাইন a মাইনাস সাইন c ডিভাইডেড বাই, আমি কি ভুল করছি? হ্যাঁ ভুল করছি, কারণ এখানে a হবে না, এটা b হবে। 2r সাইন b ছিল, এটা b কোন b এর বদলে লিখছি, কারণ এটা হবে তোমার সাইন b আর এটা হবে সাইন c। ঠিক আছে, সাইন a, এটা আমি ভুল করছিলাম, সরি। তো এখানে তোমার এটা হবে তোমার সাইন b আর নিচে আসতেছে তোমার সাইন a। এটা কি বুঝতে পারছো? এখন আমাদের ত্রিভুজের সাইন ল খাটানো শেষ, এবার আমরা ত্রিকোণমিতি ল্যান্ডা ফেরত যাবো, ত্রিকোণমিতি ব্যবহার করা শুরু করবো। এখন ত্রিকোণমিতি ল্যান্ডা ফেরত যেতে তোমাদের একটু খেয়াল রাখতে হবে। তোমার মনে আছে কিনা যে আমরা একটা ফর্মুলা পড়ছিলাম যে সাইন সি প্লাস সাইন ডি, সাইন সি মাইনাস সাইন ডি এঁকেছে। দেখো সাইন, এখানে উপরে দেখো সাইন বি মাইনাস সাইন সি পড়ে আছে। তাহলে বেসিক্যালি আমরা এখানে একটা ফর্মুলা ব্যবহার করবো, এটা দেখো তোমাদের মনে থাকার কথা, সাইন সি মাইনাস সাইন ডি। এটা মনে করে দেখো, এটার ফর্মুলাটা হচ্ছে এরকম, 2 cos c প্লাস ডি বাই 2 সাইন সি মাইনাস ডি বাই 2। এটা যদি ভুলে যায় থাকো, আবার আমার ওই ভিডিওগুলো দেখে ফেলো, মনে হবে আশা করি। আমি তোমাদের আসলে এক্সপেক্ট করতেছি না এখনই তোমাদের সব মনে আছে, সেই জন্য পাশে লিখে দিচ্ছি যে এইটা আমরা ব্যবহার করবো এখন আর কি, সাইন সি মাইনাস সাইন ডি জিনিসটা অ্যাপ্লাই করবো। তো উপরে দেখো আমার এখানে সি এর ভ্যালু হচ্ছে তোমার এই বি, মানে সি হচ্ছে তোমার বি দিয়ে চিন্তা করতে পারো, আর ডি হচ্ছে তোমার সি। তাহলে এখান থেকে লিখতে পারি সাইন বি প্লাস সাইন সি মানে হচ্ছে তোমার 2 cos বি প্লাস সি বাই 2, সরি বি প্লাস সি বাই 2, আর এখানে হচ্ছে তোমার সাইন বি মাইনাস সি বাই 2। এখন একটু খেয়াল করে দেখো, আবার নিচে আছে তোমার সাইন এ, আবার এখানে দেখো cos a বাই 2। এটা দেখে তোমাদের আসলে মাথায় আইডিয়া আসা উচিত। কি আইডিয়া? তোমরা একটা ফর্মুলা পড়ছিলে যে সাইন 2a, সরি cos না, সাইন 2a, সাইন 2a এই ভ্যালুটা ছিল এরকম, সাইন 2a এটা ছিল তোমার 2 sin a cos a। তার মানে আমি এখন একটু খেয়াল করো, আমার এখানে যদি সাইন 2 না থেকে সাইন শুধু a থাকতো, তাহলে এটাকে আমি এভাবে চিন্তা করতে পারতাম যে আচ্ছা সাইন a এর বদলে লিখলাম 2 ইনটু a বাই 2, মানে এখানে a ছিল আর এখানে আসলে a এর জায়গায় a বাই 2 আসছে। তার মানে বেসিক্যালি এটা সমান আসলে হবে 2
সাইন এ বাই টু cos a বাই টু, এটা নাথিং স্পেশাল, জাস্ট খালি ই, যে আমি সাইন এ সমান আসলে এইভাবে লিখতে পারি 2 ইন্টু সাইন এ বাই টু, তারপর এই সাইন 2 এর ফর্মুলা এখানে খাটায় লিখতে পারি 2 সাইন এ বাই টু cos a বাই টু, মানে বেসিক্যালি এই সাইন এ এর বদলে লিখতে পারি 2 সাইন এ বাই টু cos a বাই টু, এটা কি বুঝতে পারছো? ইন্টু এখানে হচ্ছে তোমার cos a বাই টু, এটা কি সবার কাছে ক্লিয়ার? আচ্ছা, এখন খেয়াল করো, তোমাদের বলছি কোনো সময় সমীকরণ কাটতে গেলে একটু চিন্তা করে কাটবা, যেটা জিরো হওয়া পসিবল কিনা। তো এখানে দেখে তোমাদের একটা জিনিস মাথায় আসবে যে আমরা এখানে তো চাইলে কাটে দিতে পারি, এই যে cos a বাই টু এর সাথে cos a বাই টু কাটে দিতে পারি। আর তোমাদের বলছি কাটাকাটি করার আগে চিন্তা করবে এটা জিরো কাটতেছো কিনা। এখানে এটা জিরো হওয়া সম্ভব না, কারণ হচ্ছে তোমার যদি এই cos a সমান জিরো হইতে হয়, cos a বাই টু সমান যদি জিরো হইতে হয়, তখন a এর ভ্যালু হইতে a বাই টু এর ভ্যালু হইতে হবে 90 ডিগ্রি, কারণ তোমরা করছিলে cos 90 ভ্যালু হচ্ছে জিরো, কারণ বেসিক্যালি a এর ভ্যালু হইতে হবে তোমার আসলে 180 ডিগ্রি। কিন্তু সমস্যা হচ্ছে এই আমাকে তো বলাই হয়েছে ত্রিভুজ, এটা হচ্ছে একটা ত্রিভুজ থেকে আসছে, কারণ এটা ত্রিভুজ এবিসি যেহেতু হইতে হয়েছে, কারণ এখান থেকে বলা যাবে যে তোমার একটা কোণ কখনো ত্রিভুজের 180 ডিগ্রি হইতে পারে না। কাজে তুমি আসলে এখানে বলতে পারো যে cos a by 2 is not equal to 0 ডিগ্রি, 0, কারণ হচ্ছে তোমার a কখনো 180 ডিগ্রি হইতে পারবে না। সো এখানে তুমি একটা চাইলে সাইড নোট দিয়ে দিতে পারো, যে এখানে আমি অ্যাকচুয়ালি এটা তোমাদের বোঝানোর জন্য বললাম, বাট এটা তুমি এভাবে সাইড নোট এভাবে দিয়ে দিতে পারো যে আমি cos দুটো কাটতে পারতেছি কেন, যেহেতু cos a by 2 not equal to 0, কারণ কি, কারণ হচ্ছে তোমার যদি cos a by 2 0 হইতে হয় তাহলে a এর ভ্যালু হইতে হবে 180 ডিগ্রি, কিন্তু সেটা আসলে পসিবল না। এই কারণে তুমি বলতে পারো cos a by 2 not equal to 0, তখন আমি আসলে কাটতে পারবো। তার আগে কাটা একটু ডেঞ্জারাস, কারণ সবসময় দুই সমীকরণ থেকে 0 0 কাটা যায় না। কাজে তুমি এখন a by 2 কাটতে পারো, সমস্যা নাই, কাটলা। এখন খেয়াল করো এখানে আবার 2 একটা, এখানে একটা 2 কাটা যায়, মানে বেসিক্যালি আমি যখন ফাইনালি কাটাকাটিটা করবো একটু ফ্রেশ, একটু ক্লিন হয়েছে, একটু ক্লিন, একবারে পুরোপুরি যে ক্লিন হয়েছে তা না, একটু ক্লিন হলে দেখো কি আসে, উপরে আসতেছে তোমার cos b প্লাস c ডিভাইডেড বাই 2 সাইন b মাইনাস c ডিভাইড বাই 2, নিচে দেখো কি আসতেছে, এই cos কেটে গেছে, তাহলে এখানে আসবে তোমার sin a বাই 2। এখন একটু খেয়াল করো, আমাদের প্রমাণ অলমোস্ট হয়ে গেছে, কেমন, একটু খেয়াল করে দেখো, আমাদের প্রমাণে চাওয়া হয়েছিল যে এটা দেখাও যে sin b মাইনাস c বাই 2, এটা দেখাতে বলছে। এখন খেয়াল করে দেখো আমার কিন্তু এখানে sin b মাইনাস c বাই 2 অলরেডি চলে আসছে, এই যে sin b মাইনাস c বাই 2 অলরেডি চলে আসছে। আমি কোনোভাবে যদি এই যে cos b প্লাস c বাই 2 এর সাথে sin a বাই 2 কেটে দিতে পারি, তাহলে আমার কাজ আসলে শেষ। এটা কি বুঝতে পারছো? তার কারণ আমার এটা প্রমাণ করতে বলছে যে এই জিনিসটা সমান হবে sin b মাইনাস c বাই 2, অলমোস্ট চলে আসছে। আমি জাস্ট খালি এই দুটো অংশ কাটতে হবে, কোন দুটো অংশ, cos b প্লাস c বাই 2 আর sin a বাই 2, এটা কাটতে হবে। এখন একটু মনে করে দেখো, গতদিন আমরা একটা কাজ খুব বারবার করছিলাম, মনে আছে, যে a প্লাস b প্লাস c সমান 180 ডিগ্রি বা পাই, এই জিনিসটা বারবার ব্যবহার করছিলাম। এখন একটু খেয়াল করে দেখো, গতদিন এই জিনিসটা তোমাদের প্রশ্নের মধ্যে দেওয়া ছিল, তো এই জিনিসটা কিন্তু এখন প্রশ্নের মধ্যে দেওয়া নাই, কিন্তু তাও তুমি এই কথাটা বলতে পারো। কেন বলতে পারো? কারণ হচ্ছে তোমাদের এখানে একটা ত্রিভুজ দেওয়া আছে, তোমাদের এটা হচ্ছে ত্রিভুজ এবিসি এর জন্য সত্য। এখন ত্রিভুজ এবিসি মানে কি? ত্রিভুজ এবিসি মানে একটা ত্রিভুজ আছে, একটা ত্রিভুজ হচ্ছে এবিসি, আর এই এবিসি মানে কি, ক্যাপিটাল এ মানে হচ্ছে তোমার কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি, ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি না, এখান থেকে বলে ফেলা যায় না a প্লাস বি বাই বি প্লাস সি সমান পাই, এটা এখন থেকে আর দেওয়া থাকতে হবে না। তোমার ত্রিভুজ এবিসি বলাই মানে হচ্ছে ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। কাজে তুমি এখান থেকে লিখতে পারো যেহেতু এ বি সি ত্রিভুজের তিনটা কোণ নির্দেশ করে, এই জন্য a প্লাস বি প্লাস সি সমান হচ্ছে 180 ডিগ্রি বা পাই। এটা কি বুঝতে পারছো? এই কথাটা বলে নিতে হবে, যেহেতু a প্লাস এ বি সি ত্রিভুজের তিনটা কোণ নির্দেশ করে, এই জন্য a প্লাস বি প্লাস সি সমান হচ্ছে 180 ডিগ্রি, কারণ আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। এবার খেয়াল করো, এই যে বি প্লাস সি বাই 2 এটা আমরা বের করি। দেখো আমি এখানে বি প্লাস সি বের করি, তাহলে বি প্লাস সি বের করতে গেলে কি আসবে, বি প্লাস সি এখানে নাও, বি প্লাস সি ইকুয়াল টু হচ্ছে তোমার পাই মাইনাস এ। এবার তুমি এটাকে 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে এটা আসবে তোমার এটা আসবে তোমার বি প্লাস সি বাই 2, বি প্লাস সি ডিভাইড বাই 2 ইকুয়াল টু হচ্ছে তোমার পাই মাইনাস এ ডিভাইড বাই 2, মানে আমি এটাকে আবার 2 ভাগে ভাগ করে দিতে পারি, এটাকে ভাগ করে দিলে এরকম আসবে বি প্লাস সি বাই 2, এটা হচ্ছে তোমার পাই বাই 2 মাইনাস এ বাই 2। এখন এখান থেকে দুই পাশে আমার কি দরকার, cos b প্লাস c বাই 2 দরকার, তার মানে এখানে আমি cosটা নিব, cos b প্লাস c বাই 2 নিব, ইকুয়াল টু আমি বলতে পারি cos পাই বাই 2 মাইনাস a বাই 2। এখন খেয়াল করো, এটা হচ্ছে তোমার বেসিক্যালি cos 90 মাইনাস থিটা, পাই বাই 2 মাইনাস থিটা, এটা সমান আসলে লিখতে পারি sin থিটা। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে cos পাই বাই 2 মাইনাস a বাই 2, মানে এখান থেকে এটা বলা যায় সমান হচ্ছে sin a বাই 2। এটা আশা করি বুঝতে পারছো, খুব একটা সমস্যার কথা না। সুতরাং বলতে পারি cos b প্লাস c বাই 2 এটা হচ্ছে বেসিক্যালি sin a বাই 2। এটা যদি বুঝে যায় থাকো, তাহলে এই b প্লাস c বাই 2 এর ভ্যালু আমি পেয়ে গেছি, তাহলে cos b প্লাস c বাই 2 এটা সমান আমি বলতে পারি sin a বাই 2
ডিভাইডেড বাই সাইন এ বাই টু, উপরে আছে কত সাইন বি মাইনাস সি বাই টু। এখন তুমি জাস্ট খালি এই দুটো কাটে দিলে হয়ে যাবে। তবে তোমাদের আমি বারবার বলি এই কাটার আগে একটু চিন্তা করবে এটা জিরো হওয়া সম্ভব কিনা। এখানে একটা সাইড নোট দিবা, যেহেতু সাইন এ বাই টু নট ইকুয়াল টু জিরো। কেন জিরো না, কারণ হচ্ছে যদি সাইন এ বাই টুকে জিরো হইতে হয় তাহলে এ বাই টু সমান জিরো হইতে হবে, আর এ বাই টু সমান জিরো হওয়া মানে হচ্ছে এ সমান জিরো হওয়া। আর ত্রিভুজের একটা কোণ আসলে কখনো জিরো ডিগ্রি হবে না, এই কারণে এই কথাটা সত্য যে এ বাই টু সমান যেহেতু জিরো না, তার মানে এ সমান জিরো হতে পারে, এ সমান যেহেতু জিরো না তার মানে এ বাই টু সমান জিরো হবে না, তার মানে সাইন এ বাই টু সমান আসলে জিরো হবে না। তো এটাকে আসলে উল্টা করে লেখা উচিত, এটা আসলে এভাবে লেখা উচিত যে এটা তোমার আসলে এভাবে লেখা উচিত সাইড নোটটা, যে যেহেতু কোণ এ নট ইকুয়াল টু জিরো সুতরাং সাইন এ বাই টু নট ইকুয়াল টু জিরো, এভাবে লিখে দিলাম তারই হবে। সো ফাইনালি এটা সমান আমি পড়ে ফেললাম, তাহলে এটা কাটে দিলে তোমার থাকবে এখানে এটা। ফাইনালি এটা সমান হচ্ছে তোমার সাইন বি মাইনাস সি ডিভাইড বাই টু। এটাই আমাকে আসলে প্রমাণ করতে বলছে। এটা সাইন বি মাইনাস সি বাই টু, এটা হচ্ছে আমার লেফট হ্যান্ড সাইড। এটা কি বুঝতে পারছো? এটা খুব কঠিন না, বাট একটু স্টেপ বাই স্টেপ আগাইতে হবে। এটা কি সবার কাছে ক্লিয়ার? আচ্ছা, এটা যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমরা আরেকটা দেখি, আরেকটা দেখে আসলে শেষ করে দেবো আমরা। আমার তিনটাই প্ল্যান ছিল, তোমাদের খুব বেশি স্ট্রেস দিব না আশা করি। সো এটা এটা খুব একটা কঠিন না, জাস্ট একটু একটু ঠান্ডা মাথায় তোমাদের একটু খেয়াল করতে হবে আর কি। সো আচ্ছা, একটু খেয়াল করো। আচ্ছা, সো এখন একটু খেয়াল করো যে এখানে তোমাকে বলা হয়েছে যে a ইন্টু সাইন বি মাইনাস সি প্লাস বি ইন্টু সাইন সি মাইনাস এ প্লাস সি ইন্টু সাইন এ মাইনাস বি, এটা সমান প্রমাণ করতে বলছে আসলে জিরো। ঠিক আছে, এখন একটু খেয়াল করো, এটা একটু কমপ্লিকেটেড হয়ে যাবে, কিন্তু এই জন্য আমরা যেটা করবো যে আমরা ইন্ডিভিজুয়ালি পিস বাই পিস চিন্তা করবো। একটু খেয়াল করো, আমরা এটাকে ইন্ডিভিজুয়ালি পিস বাই পিস চিন্তা করবো। দেখো আমি এই অংশটা নিয়ে আলাদাভাবে চিন্তা করবো। এই অংশটা বলতে কি বোঝাচ্ছি, দেখো আমি বললাম যে এ বাই সাইন বি মাইনাস সি, এটার ফলে আমি আসলে বের করতে চেষ্টা করি। ঠিক আছে, একটু খেয়াল করো, এটা ফলে আমি বের করবো, বাকিগুলো আসলে এমডি তুমি প্যাটার্ন দেখে বুঝে যাবে এটা কি হবে। ঠিক আছে, একটু খেয়াল করো। এখন আমরা একটু আগে খেয়াল করো, আমরা সাইন ল থেকে এটা করছিলাম না যে এ বাই সাইন এ, এটা সমান ছিল আসলে টু আর। তো সেখান থেকে আমরা এই জিনিসটা বারবার ব্যবহার করতেছি যে এ ইকুয়ালটা হচ্ছে তোমার টু আর সাইন এ, সমস্যা নেই। ঠিক আছে, তার মানে এই লাইনটা থেকে আমি লিখতে পারি এ এর বদলে লিখতে পারি টু আর সাইন এ, আর এটা তো রয়ে গেছে সমস্যা নাই, এটা হচ্ছে তোমার সাইন বি মাইনাস সি। ভালো কথা। এখন একটু খেয়াল করো যে তোমাদের গতদিন এই টেকনিকটা আমি গতদিনে ব্যবহার করছিলাম, যে দেখো এখানে বি মাইনাস সি আছে আর এখানে এ আছে, কিন্তু আমরা আবার একটু জানি যে ত্রিভুজ এবিসি এর যেহেতু এটা একটা ত্রিভুজ এবিসি নির্দেশ করে, তার মানে এ কোণ প্লাস বি কোণ প্লাস সি কোণ ইকুয়ালটা হচ্ছে পাই বা 180 ডিগ্রি। সেখান থেকে আমি আসলে বলতে পারি যে এ কোণটা হবে আসলে পাই মাইনাস বি প্লাস সি। সেখান থেকে আসলে বলা যায় আমি যদি দুই সাইডে সাইন নেই, সাইন এ সমান আসলে হবে সাইন পাই মাইনাস বি প্লাস সি। সেখান থেকে দেখো তোমাদের এটা পড়ছিলা, তোমাদের এটা দেখো এই ডান পাশ জিনিসটা খুব চেনা, সেটা হচ্ছে তোমার সাইন 180 মাইনাস থেটা, মানে তোমার হচ্ছে সাইন পাই মাইনাস থেটা, এটা হবে তোমার পাই মাইনাস থেটা মানে হচ্ছে তোমার এখানে পাই মাইনাস থেটা, মানে এটা হচ্ছে তোমার সেকেন্ড কোয়াড্রেন্টে, আর এটা যেহেতু ভূমির সাথে কোণ এই জন্য তোমার সাইন সাইনই থাকবে, সাইন থেটা হয়ে যাবে, আর এটা সেকেন্ড কোয়াড্রেন্টের জন্য সাইন পজিটিভ। মানে এখান থেকে আমি লিখতে পারি তোমার সাইন এ এই ভ্যালুটা হবে আসলে প্লাস সাইন বি প্লাস সি। এখন তার মানে একটু লিখতে পারি যে সাইন এ এর বদলে লেখা যায় আসলে সাইন এ এর বদলে লিখতে পারি আমি আসলে টু আর তো আছেই, সাইন এ এর বদলে লেখা যায় যে সাইন বি প্লাস সি। ঠিক আছে, সো এখানে খেয়াল করে দেখো সাইন বি প্লাস সি এখানে তোমার সাইন বি মাইনাস সি। এখন একটু চিন্তা করো যে আমরা একটা কাজ করে ফেলছি, কি কাজ, যে এখানে সাইন বি প্লাস এর বি মাইনাস সি একটা নিয়ে আসছি। এখন এটা নিয়ে আসলে কি সুবিধা হবে একটু খেয়াল করো, যে আমি এখন এই টুটা, এই যে টু আর ছিল না, এই যে টু আর, আচ্ছা আমি দেখাই যে এই টু আর ছিল, এই টু আর এর টুটাকে আমি এখান থেকে না নিয়ে এসে এটাকে এখানে রেখে দিই। এখানে রেখে দিলে কি সুবিধা হবে একটু খেয়াল করো, পরের লাইনে যে সমস্যা নেই। তো এটা দেখো আমি টুটা যদি সামনে যেতে আর এর মধ্যে থাকবে একটা টু সাইন বি মাইনাস সি বি প্লাস সি সাইন বি মাইনাস সি, আচ্ছা সরি বি মাইনাস সি। এখন একটু মনে করে দেখো তোমরা এই জিনিসটা তোমাদের একটু চেনা চেনা লাগার কথা। কেন, তোমাদের একটা ফর্মুলা আমরা পড়ছিলাম যে গুণ থেকে যোগে রূপান্তরের সময় এরকম একটা ফর্মুলা পড়ছিলাম, যে দেখো মনে করে দেখো আমরা এরকম একটা জিনিস পড়ছিলাম যে সাইন টু সাইন এ সাইন বি, এটার সময় একটা ফর্মুলা পড়ছিলাম গুণ থেকে যোগে নিয়ে যাওয়ার সময়। এটা আমার মনে হয় সেকেন্ড বা থার্ড লেকচারের সময় পড়ছিলাম, এটা বলছিলাম দেখো গুণ থেকে আমি যোগে নিয়ে যাচ্ছি,
এখানে গুণ আসছিল, আমি এটাকে যোগে নিয়ে যাবো কিভাবে, cos a মাইনাস বি মাইনাস cos a প্লাস বি। এটা তোমরা একটু দেখো আগের চ্যাপ্টারগুলো, আশা করি খুব একটা সমস্যা হবে না। তাহলে এখান থেকে দেখো আমি গুণ থেকে যোগে গেলাম, অ্যাকচুয়ালি এই কেসে বিয়োগে গেলাম। এখানেও ব্যাপারটা তাই, যে তোমার দুইটা জিনিস গুণ আকারে আছে, এটা তো এটা মনে মনে চিন্তা করতে পারো এ, আর এটাকে মনে মনে চিন্তা করতে পারো বি। তাহলে এটা হচ্ছে 2 sin a sin b। তাহলে এখান থেকে আমি লিখতে পারি cos a মাইনাস বি মাইনাস cos a প্লাস বি। তো এখান থেকে আমি বলতে পারি আসলে এই জিনিসটা থেকে আসলে বলা যায় যে cos a মাইনাস বি, তার মানে এখানে এটাকে বোধহয় লিখতে পারি cos a মাইনাস বি। cos a মানে হচ্ছে এই জিনিসটা পুরোটা হচ্ছে a মানে হচ্ছে তোমার b প্লাস c মাইনাস b মানে হচ্ছে এইটা, মাইনাস যদি করো তাহলে এটা আসবে তোমার মাইনাস অফ বি মাইনাস মানে প্লাস সি মাইনাস, এখানে মাইনাস ফর্মুলার মাইনাস, আর এটা হবে তোমার cos a প্লাস বি। a প্লাস বি মানে হচ্ছে তোমার এটা, এই পুরোটা হচ্ছে b প্লাস সি হচ্ছে তোমার a প্লাস b মাইনাস সি হচ্ছে তোমার b। এটা কি বুঝতে পারছো? আমি জাস্ট গুণ থেকে যোগে নিয়ে গেছি, আর সামনে আরটা রয়ে গেছে। এটা কি সবার কাছে ক্লিয়ার? আমি এইখানে গুণ থেকে আসলে যোগে নিয়ে গেছি, ফর্মুলাটা যদি ভুলে যায় থাকো আমি এখানে লিখে দিছি, প্লাস তোমাদের যদি আগের চ্যাপ্টার রিভিউ দরকার তাহলে এটা দেখে নিও। এখন খেয়াল করো, এটা আমি একটু সুন্দর অ্যাপ্রোচে লিখতে পারি। দেখো এখানে বিবি কাটা যাবে, আর এখানে দেখো মাইনাস সি আর সি কাটা যাবে, কারণ এখান থেকে আসতে পারে এটা একটা ব্রেকেট দেওয়া লাগবে, কারণ এখানে বিয়োগ চলে আসছে। এখানে দেখো তোমার আর সামনে গুণাকারে আছে, আর এখানে দেখো এই জিনিস ভিতরে কি আসতেছে, এখানে বিবি কাটা গেছে মানে cos, এখানে একটা সি আর এখানে একটা সি, মানে এখানে লিখতে পারি, এটাকে লিখতে পারি cos 2c মাইনাস cos 2b। এটা কি বুঝতে পারছো? এটা কি সবার কাছে ক্লিয়ার? যে আমি এটাকে লিখতে পারি r ইকুয়াল টু লিখতে পারি r ইন্টু cos 2c মাইনাস cos 2b। এখন একটু খেয়াল করো, আমার ইনিশিয়ালি শুরুটা কি ছিল, আমার একটা শুরুতে ছিল 2a sin b মাইনাস c, এটা সমান আমি পাইলাম যে r ইন্টু cos 2c মাইনাস cos 2b। একটু খেয়াল করো, আমরা অ্যাকচুয়ালি একটা কাজ করি, সেটা হচ্ছে এই যে এই জিনিসটা ওই পাশে নিয়ে যাই এবং আমরা কি পাইলাম সেটা একটু ওই পাশে নিয়ে যাই, তাহলে একটু তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে আই গেস। সো এখন খেয়াল করো, আমার এখানে ছিল কি, ইনিশিয়ালি তিনটা টার্ম ছিল। তিনটা টার্ম কি ছিল, a sin a sin b মাইনাস c প্লাস b sin c মাইনাস a প্লাস c sin a মাইনাস b। তোমাকে দেখাতে বলছে এই জিনিসটা সমান আসলে হবে 0, এটা দেখাতে বলছে। এখন তোমাদের একটু খেয়াল করে দেখো, আমরা প্রথম পার্টটা একটু কারিগরি করে দেখলাম যে এই প্রথম পার্টটার ভ্যালু আসবে a sin b মাইনাস c, এটাকে ভাঙাভাঙি করলে এরকম আসবে r ইন্টু cos 2c মাইনাস cos 2b। এটা কিভাবে আসলো, এটা একটু মনোযোগ দিয়ে আগেরটা একটু দেখো। তার মানে এখন দেখো আমরা এখানে অনেক ইঞ্জিনিয়ারিং করে বুঝলাম যে আচ্ছা এটা থেকে ভাঙাভাঙি করে এরকম আসবে যে 2a এটা সমান 2a b মাইনাস এটা সমান আসবে ফাইনালি r ইন্টু cos 2c মাইনাস 2b। তাহলে এখন দেখো b মাইনাস c ছিল, এটা আসলে 2c মাইনাস 2b হয়ে গেছে। সো এই প্যাটার্নটা আসলে বাকির জন্য হোল্ড করবে। তোমরা যদি বিশ্বাস না হয় তাহলে তোমরা চাইলে প্রমাণ করে দেখতে পারো যে এইটা বাকিদের জন্য হোল্ড করবে, b ইন্টু cos c মাইনাস a। এটাকে আসলে তুমি লিখতে পারবা r ইন্টু, এখানে খেয়াল করে দেখো প্যাটার্নটা কি ছিল, তোমার প্যাটার্নটা ছিল এরকম যে তোমার বিটা ছিল, বিটা পরে চলে গেছে, সিটা আগে চলে আসছে, তাহলে এটা 2c মাইনাস 2b। তাহলে এখানে হবে তোমার এরকম, সিটা যেহেতু আগে আসছে তার মানে এটা হবে তোমার 2a, সরি 2 এটা আগে না লিখে কসটা লিখি, কস না লিখতে হবে না। তাহলে এখানে তোমার যেটা আসবে সেটা হচ্ছে কস, এখানে এই পরেরটা আগে চলে আসে, 2c টা আগে, তার মানে এখানে 2a টা আগে আসবে মাইনাস এখানে আসবে তোমার 2c cos 2c। সিমিলারলি এইটাকে যদি তুমি যদি ভাঙাচোরা করো তাহলে দেখবে এটাও এরকম আসবে, তোমার আসবে আর, এটা আসবে তোমার ইন্টু কজ অফ, এই পরেরটা আগে চলে আসবে মানে 2b মাইনাস কজ অফ 2a। প্যাটার্নটা কি বুঝতে পারছো? মানে আমরা এটা প্রমাণ করে দেখাইলাম যে তোমার এই a ইন্টু সাইন a মাইনাস b মাইনাস c, এটাকে ভাঙাভাঙি করলে r ইন্টু cos 2c মাইনাস আর এই ভিতরে আসতেছে তোমার cos 2b। সিমিলারলি বাকিটা তোমরা ট্রাই করে দেখতে পারো যে এইটাকে পরেরটাকে ভাঙাইলে b ইন্টু সাইন c মাইনাস এটাকে ভাঙাইলে কি আসবে r ইন্টু cos 2a, পরেরটা আগে চলে আসবে cos 2c। সিমিলারলি c ইন্টু এটাকে ভাঙাইলে দেখবা যে a ইন্টু cos 2b r ইন্টু cos 2b মাইনাস cos 2c এটা আসবে। এবার খেয়াল করো, এবার এই তিনটা যোগ করো, যোগ করলে খুব কঠিন কিছু না। এবার দেখো সব পাশ থেকে যদি তুমি r কমন নিয়ে নাও, ভিতরে কি জিনিস থাকতেছে, এখানে প্রথমে থাকতেছে cos 2c, দেখো cos 2c মাইনাস এখানে আছে তোমার cos 2b, তারপর প্লাস এখানে দেখো cos 2a মাইনাস এটা হচ্ছে তোমার cos 2c প্লাস এখানে দেখো cos 2b মাইনাস cos 2a। এখন খেয়াল করে দেখো সবগুলো দেখবে কাটাকাটি যাবে। তাহলে এটা দেখো খেয়াল করে যে এখানে এই 2c এর সাথে মাইনাস 2c কাটা যাবে, এই মাইনাস 2b এর সাথে প্লাস 2b কাটা যাবে, এই 2 এর সাথে এই 2a কাটা যাবে।
কষ্ট এর সাথে টু কাটা যাবে না, ফাইনালি ভিতরে জিনিসটা আসবে জিরো, তার মানে আর ইন্টু, আচ্ছা সরি কালারটা দেখা যাচ্ছে না, এখানে তোমার এটা ইকুয়ালটা আসবে আর ইন্টু ভিতরে জিনিসটা সবগুলো জিরো, তার মানে এটা হচ্ছে সমান জিরো। এটা কি বুঝতে পারছো? আর এটা সমান হচ্ছে ফাইনালি রাইট হ্যান্ড সাইড। এটা আমাকে দেখাতে বলছে ইকুয়াল টু জিরো দেখাতে বলছে। এটা কি সবার কাছে ক্লিয়ার? লাস্টটা একটু কঠিন ছিল, কিন্তু আশা করি বাকিগুলো খুব একটা সমস্যা হয় নাই। কার কোনো প্রশ্ন আছে এখানে? আচ্ছা, প্রশ্ন না থাকলে আমরা এই পর্যন্ত আজকে শেষ করি।